আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো তোমাদের মোটামুটি আগে কিছু ভিডিও দিয়েছি। তো ভিডিও অনুযায়ী বায়োলজি অলরেডি স্টার্ট করছি। লাস্ট একটা ভিডিও বানাইছি। ভিডিওটা অনেক একটু বড় হয়েছে, বাট যারা ভিডিওটা দেখছো তারা বুঝতে পারছো যে ভিডিওটা কেন বড় হয়েছে এবং ভিডিওটার ইম্পর্টেন্স কত, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তো ওইটারই ধারাবাহিকতায় আজকে হলো তোমার বায়োলজি শুরু হয়ে গেছে। তো বায়োলজি প্রথমে তোমাদেরকে আমি আগের ভিডিওতে কিছু পুরা বায়োলজি বোটানি আর হলো জুলজি বই খুলে খুঁজে কিছু ওয়ার্ড, কিছু গ্রিক ল্যাটিন ওয়ার্ড যেগুলো বায়োলজিতে সচরাচর ইউজ হয়, ওই ওগুলো তোমাদের এক্সপ্লেন করছি, ওইগুলোর বাংলা মিনিং গুলা বলছি, বুঝাইছি যে এইগুলা এইভাবে লাগবে। তো তোমরা ওটা ভালোভাবে ফলো করলে তোমরা অনেক বেনিফিট পাবা। তো আজকের ভিডিওতেও আমি তোমার বায়োলজি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় শুরু করব না, নেক্সট ভিডিওতে প্রথম অধ্যায় শুরু করব। তো আজকের ভিডিওটা মূলত তোমাদেরকে আমি একটা মূলত ধারণা দিব। ধারণা দিয়ে বলতে যেটা আমি তোমাদেরকে আগেই বলছি যে আমার ভিডিওগুলা আমি মূলত করতেছি। ধরো একটা স্টুডেন্ট যে ধরো এসএসসি পরীক্ষা দিছে, এসএসসি পরীক্ষা দেওয়ার পর 1 মাস ঘোরাঘুরি করে দেন নতুন বই ধরছে। এখন যারা ধরো অলরেডি অনেক পড়ালেখা করছো তাদের জন্য তারাও বেনিফিট পাবা। বাট ধরো আমি একটা সিকোয়েন্সে যেহেতু ভিডিওটা করতেছি, এজন্য একটা সিকোয়েন্স মেনটেন করতেছি। তোমাদের যেভাবে সুবিধা হবে সেভাবে আমি মূলত ওই গ্রুপকে ধরে করতেছি। তো বাকিরা তোমাদের সুবিধা অনুযায়ী যে এগুলো নিও, এই ভিডিওটা তোমার লাগলে অবশ্যই এই ভিডিওটাও তোমার লাগবে, ওটা লাগবে বা লাগবে না, বাট মূলত আমি ওই সিকোয়েন্সে ভিডিওটা করতেছি। এখন তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা ওইভাবে ভিডিওগুলো দেখতে পারো। আমি একটা সিকোয়েন্স মেনটেন করতেছি, তো আমার সিকোয়েন্সটা এরকম। তো আজকের ভিডিওটা মূলত কি, আজকের ভিডিওতে আমি মূলত তোমাদেরকে ধরো এই যারা একদম বিগিনার, তো তাদেরকে আমি মূলত আমাদের যে বায়োলজি বই, বোটানি আর জুলজি, এই দুইটা বইয়ের অধ্যায়গুলো সম্পর্কে, ধরো এইটাই 12টা অধ্যায় আছে, ওটাই 12টা অধ্যায় আছে, টোটাল 24টা অধ্যায় আছে। তো আমি তাদেরকে এই 24টা অধ্যায় সম্পর্কে একটা ধারণা দিব। এখন ধারণা দেওয়া বলতে ধরো অনেকে আছে 1 বছর সেকেন্ড ইয়ারে পড়ে বা ফার্স্ট ইয়ারে কমপ্লিট করছে, 5-6 মাস হয়ে গেছে। তো তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা অনেক ইফেক্টিভ হবে। কারণ কি, আমি এই ভিডিওতে এমন না যে তোমাদের বলে দিব যে এই অধ্যায়টার নামে এটা, এই অধ্যায়টার নামে এটা, ওই অধ্যায়টার নামে এটা, এরকম না। আমি কিছু তোমাদের গ্রুপ করে দিব যে এই 3টা অধ্যায় মূলত এক টাইপের অধ্যায়, বা এই মিল আছে, এই 3টা অধ্যায় একটু আলাদা, এই অধ্যায় একটু অন্যরকম। আমি নিজে গত 2 থেকে আড়াই বছর পড়ে এই অধ্যায়গুলো সম্পর্কে আমার যে ধারণা হয়েছে, কিভাবে পড়লে অধ্যায়গুলো অনেক ইজিলি করা যাবে, সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো সবার জন্য ভিডিওটা অনেক বেশি বেনিফিট হবে। আমি মোটামুটি এইগুলাই তোমাদেরকে বলবো। এটা হলো একটা পার্ট, মূলত আমি তোমাদের আমাদের বায়োলজি বই সম্পর্কে একটা ধারণা দিব, অধ্যায়গুলো সম্পর্কে। আর সেকেন্ড পার্টে আমি তোমাদেরকে বলবো, ধরো আমি তোমাদেরকে আগে বলছি যে আমি 2টা স্ট্যান্ডার্ডের ভিডিও করব। একটা হলো তোমার হলো বেসিক স্ট্যান্ডার্ড, আর একটা হলো মেডিকেল স্ট্যান্ডার্ড। তো বেসিক স্ট্যান্ডার্ডের ভিডিওগুলো তোমরা আমার ভিডিওগুলো কিভাবে ফলো করবা, কিভাবে আমার ভিডিও তো আমি তোমাদেরকে দিলাম, এখন ভিডিও দেওয়ার পরে কিভাবে পড়লে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বাট তুমি কিভাবে পড়লে তোমার আরো ইফেক্টিভ হবে। তুমি আমি জাস্ট তো তোমাদের একটা পড়ায় দিব, তুমি সেখান থেকে নোট করলা, নোট করার পরে তুমি নিজে কিভাবে পড়লে আরো ভালোভাবে তাড়াতাড়ি পড়তে পারবা, আরো কি কি করতে পারবা, কিভাবে আমি তোমাদেরকে তো লিখে দিচ্ছি, এখন তোমরা কিভাবে নোট করবা, কিভাবে গুছিয়ে রাখবা, এইগুলা সম্পর্কে একটা ধারণা দেবো। ধারণা দিয়ে দেন আমি কালকে নেক্সট ভিডিও থেকে তোমার হলো বায়োলজি নর্মাল ক্লাসগুলো শুরু করব। তো এই হলো কথা। তো কথা আর বেশি না বাড়ে, মোটামুটি আমার ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি তোমাদেরকে বলছি যে বায়োলজির অধ্যায়গুলো সম্পর্কে ধারণা দেব। তো প্রথমে আসি তোমার বোটানিতে আসি। বোটানি বায়োলজি ফার্স্ট পেপার, উদ্ভিদ বিজ্ঞান যেটা। তো তো এই যে বোটানি, তো বোটানিতে তোমার অধ্যায়গুলো যদি আমি একটু বলি, বলা বলতে আমি জাস্ট তোমাদেরকে একটু বলতেছি। তো বোটানি, তো বোটানি বইটা শুনলেই বোটানিতে এটা বাংলাতে কি বলা হয়, উদ্ভিদ বিজ্ঞান বলা হয়। উদ্ভিদ বিজ্ঞান বলা হয়। তো তোমরা বোটানি ওয়ার্ডটা বা উদ্ভিদ বিজ্ঞান ওয়ার্ডটা শুনলেই মনে হবে যে বায়োলজি ফার্স্ট পেপারে মূলত আমাদের যে উদ্ভিদ আছে, গাছপালা আছে, এইগুলা নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এটা সত্যি যে এখানে আসলে মূলত এই উদ্ভিদ গাছপালা নিয়েই আলোচনা করা হয়েছে। বাট তোমার পুরা অধ্যায়তেই শুধু যে উদ্ভিদ গাছপালা এইগুলা নিয়ে আলোচনা এরকম না, উদ্ভিদ গাছপালার বাইরেও
এই মানে তোমার এই বায়োলজি ফার্স্ট পেপার বা বোটানি বইতে আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে বলতে আমি তোমাদেরকে যেটা বোঝাচ্ছি, ধর এই যে বোটানি বা উদ্ভিদ বিজ্ঞানের তোমার প্রথম অধ্যায়টা মূলত তোমার কোষ নিয়ে আলোচনা করছে। কোষ কোষ তো আমরা সবাই বুঝি, আর আমরা 9-10 মোটামুটি কোষ সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা হয়েছে যে আমাদের ধরো উদ্ভিদ বলো প্রাণী বলো বা এই পৃথিবীতে যত জীব আছে, জীব বলতে উদ্ভিদ প্রাণী তারপরে আদি মানে ব্যাকটেরিয়া, শৈবাল ছত্রাক সবকিছুই জীব। এখন কোষ কি, কোষ হলো মূলত কি এই মানে এই সব কিছুর ভিতরে মানে এই ব্যাকটেরিয়া বলো ছত্রাক বলো শৈবাল বলো উদ্ভিদ বলো প্রাণী বলো সবার ভিতরে একটা জিনিস কমন আছে, কমনটা কি হলো কোষ। অর্থাৎ সবার বডি মূলত তোমার কোষ দ্বারা তৈরি। কারোর বডি একটা কোষ দ্বারা গঠিত, কারোর বডি দুইটা দ্বারা তিনটা দ্বারা একাধিক দ্বারা বহু দ্বারা 100 দ্বারা 200 দ্বারা 100 কোটি 200 কোটি এরকম মানে অসংখ্য কোষ দ্বারা কারো মানে এক একজনের বডি গঠিত, কারোর আবার একটা কোষ দ্বারা গঠিত এরকম বিষয়। বাট সবার ভিতরে তুমি কোষ জিনিসটা পাবা। তো কোষ মূলত মানে একটা মানে কি বলবো আমাদের গঠনের একটা একক, মানে সবার বডি মূলত কোষ দ্বারা গঠিত। তো এই যে তুমি যখন এলো এই বোটানির ফার্স্ট পেপারের এই 1 নম্বর অধ্যায়টা পড়বা, তুমি এখানে মূলত জানতে পারবা যে কোষ সম্পর্কে, যে কোষ কে আবিষ্কার করছে, কোষ কি, কোষের বৈশিষ্ট্য কি, এসব জিনিসপত্র জানতে পারবা। তো কোষ আসলে তো কোষ হলো যে কোষ সম্পর্কে জানলে এখন কোষেই জিনিসটা শেষ হয় না। একটা কোষে ধর একটা কোষ আছে, কোষের ভিতরে বিভিন্ন অঙ্গাণু থাকে। অঙ্গাণু থাকে বলতে মানে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, প্লাস্টিড, লাইসোজোম, তারপরে হলো তোমার নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। তো তারপরে তুমি কোষ সম্পর্কে জানার পরে তুমি তারপরে এই যে এই কোষের ভিতরে যেসব অঙ্গাণু আছে এই হলো এই অঙ্গাণুগুলো সাইটোপ্লাজম, গলগি বডি, তোমার কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এইগুলা সম্পর্কে তুমি সংক্ষিপ্ত কিছু মানে আলোচনা করা আছে। তো ওই ধারণাগুলো পাবা। এরপরে হলো তোমার এইখানে আবার তোমার নিউক্লিয়াস সম্পর্কে, মানে নিউক্লিয়াস একটা কোষের একটা অঙ্গাণু, তো এটা সম্পর্কে আরো বিস্তর আলোচনা করা হয়েছে বলতে তোমার এইখানে তোমার এই যে নিউক্লিয়াসের ভিতরে তোমার মানে চারটা জিনিস থাকে। নিউক্লিয়াস প্রধানত তোমার চারটা জিনিস দ্বারা গঠিত: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু আর হলো নিউক্লিওলাস। এই যে ক্রোমাটিন তন্তু এই জিনিসটাই মূলত আমাদের ক্রোমোজোম। ক্রোমোজোমটা কি তোমরা অনেকে হালকা পাতলা জানো ক্রোমোজোম সম্পর্কে। তো ক্রোমোজোম মূলত আমাদের এই যে বংশগতিতে ধরো একজনের বাবা মায়ের মতো তার সন্তান হয়। কেন হয় যে মানে ধরো বাবা মায়ের সাথে সন্তানের একটা মিল হয়, মিলটা হওয়ার কারণ কি? কারণ হলো বাবা থেকে কিছু ক্রোমোজোম মা থেকে কিছু ক্রোমোজোম সন্তানে চলে যায়, চলে যাওয়ার কারণে সে বাবারও কিছু বৈশিষ্ট্য পায় মারও কিছু বৈশিষ্ট্য পায়। তো জিনিসটা এরকম। তো এইভাবে মানে এই যে এই ক্রোমোজোম এই সম্পর্কে মানে নিউক্লিয়াসের ভিতরে এই ক্রোমোজোম সম্পর্কে আরো বেশি বিস্তরে একটা আলোচনা আছে। দেন হলো ক্রোমোজোমের ভিতরে জিন আছে, জিন সম্পর্কে আরো বিস্তর আলোচনা আছে। এছাড়াও আমাদের বডিতে একটা প্রসিডিউর আছে। প্রসিডিউর হওয়া বলতে এই যে মানে ভিতরে এই যে তোমার ক্রোমোজোমের ভিতরে ডিএনএ আছে, জিন আছে, এইসব জিনিসপত্র আছে। তো এই যে ডিএনএ মূলত আমাদের বডির মানে সবকিছু নিয়ন্ত্রণ করে, মানে নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে, নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ থেকে নিয়ন্ত্রণ করে। তো এই ডিএনএটা কি হয়, ডিএনএ সংখ্যা বৃদ্ধি ঘটে, যেটা হলো তোমার হলো ডিএনএ হলো তোমার হলো রেপ্লিকেশনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটে। তো রেপ্লিকেশন একটা প্রসেস। তো তুমি এই ফার্স্ট অধ্যায়তে এরকম হলো একটা প্রসেস এই রেপ্লিকেশন, তো রেপ্লিকেশন প্রসেসটা সম্পর্কে মানে বলা আছে যে এই প্রসেসটা আসলে কিভাবে হয়, যে একটা ডিএনএ থেকে আরেকটা নতুন ডিএনএ তৈরি হবে। তো এই ডিএনএটা তোমার মানে একটা প্রসেসে তৈরি হয়, প্রসেসটার নাম হলো রেপ্লিকেশন। তো তুমি এই রেপ্লিকেশন সম্পর্কে মানে ওই প্রসেসটা আসলে কিভাবে হয় ওইটা তোমার ফার্স্ট অধ্যায়তে বলা হয়েছে। দেন একটা নতুন ডিএনএ তৈরি হলো। তো অনেকে আরএনএ সম্পর্কে জানছো, আরএনএ মূলত আমাদের বডিতে প্রোটিন তৈরি করে। তো এই ডিএনএ থেকে এই আরএনএটা মূলত তোমার ডিএনএ থেকে তৈরি হয়। তো এই ডিএনএ থেকে কিভাবে আরএনএ তৈরি হচ্ছে এটাও একটা প্রসেস হয়, প্রসেসটার নাম হলো তোমার ট্রান্সক্রিপশন। তো তোমার ওইখানে আবার তোমার এই ট্রান্সক্রিপশন সম্পর্কে আলোচনা করা আছে যে কিভাবে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে। তো এটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেন আবার তোমার এই যে এই আরএনএ বললাম, তো আরএনএ কি করে, প্রোটিন তৈরি করে। তো এই আরএনএ আবার কি করবে, প্রোটিন তৈরি করবে। তো আরএনএ যেই প্রসেসে প্রোটিন তৈরি করে ওটাকে ট্রান্সলেশন বলে। তো এই ট্রান্সলেশন সম্পর্কেও আলোচনা করা হয়েছে। তো এখানে তাহলে কি তিনটা প্রসেস, তাইলে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন আর রেপ্লিকেশন, এই তিনটা প্রসেস সম্পর্কে আলোচনা করা হয়েছে। এগুলোর বাইরেও আরেকটা প্রসেস আছে, এটাকে রিভার্স ট্রান্সক্রিপশন বলে। এটা মূলত তোমার ভাইরাসে দেখা যায়। রিভার্স ট্রান্সক্রিপশনকে নর্মালি ট্রান্সক্রিপশন প্রসেসে তোমার ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। বাট কিছু কিছু ভাইরাসে যারা কি করে, ভাইরাসে নর্মালি তোমার ডিএনএ থাকে না, আরএনএ থাকে। কয়েকটা ভাইরাসে ডিএনএ থাকে। তো কিছু কিছু ভাইরাস আছে তারা কি করে, তারা হলো তোমার ডিএনএ থেকে মানে আমরা তো মানুষ, আমরা ডিএনএ থেকে আরএনএ তৈরি করি। বাট কিছু ভাইরাস আছে ওরা কি করে, ওদেরকে রেট্রো ভাইরাস বলে, ওরা হলো আরএনএ থেকে ডিএনএ তৈরি করে। তো এদেরকে রেট্রো ভাইরাস বলে। তো যেই প্রসেসে ওরা আরএনএ থেকে ডিএনএ তৈরি করে এটাকে তোমার মূলত রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয়। তো এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেস সম্পর্কেও
হালকা পাতলা ধারণা পেয়ে যাবা। তো এইগুলাই মূলত তোমার হলো মানে প্রোটিন তৈরি হচ্ছে, আমাদের বডিতে প্রোটিন তৈরি হচ্ছে, তো প্রোটিন সম্পর্কে হালকা পাতলা একটু আলোচনা করা হয়েছে। তো তুমি এই বোটানির প্রথম অধ্যায় যদি পড়ো, তো এটা মূলত তোমার উদ্ভিদের সাথে সম্পর্কযুক্ত, ওরকম না, মানে এটা মূলত তোমার জীবের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ উদ্ভিদ প্রাণী মানে দুনিয়ার যত জীব আছে সবার সাথে সম্পর্কযুক্ত একটা অধ্যায় হলে 1 নাম্বার। তো এটা তোমার উদ্ভিদ বিজ্ঞানে থাকলেও এটা আসলে উদ্ভিদ বিজ্ঞান মানে উদ্ভিদ রিলেটেড, মানে যে শুধু উদ্ভিদের সাথে সম্পর্কযুক্ত এমন না, এটা সব জীবের সাথে সম্পর্কযুক্ত। এই হলো তোমার 1 নাম্বার অধ্যায়। তো 1 নাম্বার অধ্যায়তে তাহলে আমরা কি কি পেলাম, এখান থেকে তুমি কোষ সম্পর্কে জানতে পারবা, যে কোষ কি, কোষের বৈশিষ্ট্য কি, কোষ কি আবিষ্কার করছে, এরকম হালকা পাতলা কিছু জিনিস জানতে পারে। দেন কোষের ভিতরে আবার বিভিন্ন অঙ্গাণু আছে, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, লাইসোজোম, তারপরে হলো তোমার প্লাস্টিড, সেন্ট্রোজোম, এরকম বিভিন্ন অঙ্গাণু আছে। তো এই অঙ্গাণুগুলো, প্রতিটা অঙ্গাণু সম্পর্কে হালকা পাতলা তোমার আলোচনা করা আছে। দেন একটা অঙ্গাণু আছে নিউক্লিয়াস, তো নিউক্লিয়াস সম্পর্কে আরো বিস্তর ভাবে আলোচনা করা আছে, যে নিউক্লিয়াসেরও আবার 4টা অংশ থাকে, এই 4টা অংশ সম্পর্কে আলোচনা করছে। দেন হলো নিউক্লিয়াসের ভিতরে তোমার ক্রোমাটিন তন্তু আছে, তার ভিতরে ক্রোমোজোম, ডিএনএ, জিন, এগুলা সম্পর্কে আলোচনা করছে। দেন ডিএনএ রিলেটেড কিছু প্রসেস আছে, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, রিভার্স ট্রান্সক্রিপশন, তো এই প্রসেস 4টা সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেন প্রোটিন সম্পর্কে হালকা পাতলা আরো একটু বিস্তর বলছে, যে প্রোটিন কিরকম ভাবে কি হয়, আমাদের বডিতে প্রোটিন তৈরি হচ্ছে, তো এইগুলা বলা হয়েছে। তো এই হলো মোটামুটি তোমার চ্যাপ্টার 1। তো একটা কথা আগে বলে রাখি, যে চ্যাপ্টার 1টা হলো তোমার বোটানির সবচেয়ে বড় অধ্যায়। সবচেয়ে বড় বলতে তোমার মানে অন্য অধ্যায় যদি তুমি দেখো, অন্য 3টা অধ্যায় সমান হলে এই একটা অধ্যায়, তুমি যদি এই অধ্যায়টা প্রপারলি শেষ করতে পারো, তাহলে তোমার বোটানি বইয়ের ধরো 4 ভাগের 1 ভাগ কমপ্লিট হয়ে যাবে। অধ্যায়টা যেমন বড় একটু কঠিনও আছে, কারণ এই প্রতিটা কোষে কোষে অঙ্গাণুর বৈশিষ্ট্য মাথায় রাখা লাগবে, প্রসেস গুলো বোঝা লাগবে। তো অধ্যায়টা একটু ট্রিকি আছে, একটু মানে টাইম কনজিউমিং, একটু মানে ধৈর্য ধরে পড়া লাগে, একটু মানে টেকনিক খাটাই পড়া লাগে। তো আমি ফার্স্টে এই অধ্যায়টাই পড়াবো, তো আমি তোমাদেরকে অনেক টেকনিক শিখাই দেবো কিভাবে তাড়াতাড়ি পড়তে পারো। আর অধ্যায়টা যেহেতু এত বড়, তুমি এত বড় অধ্যায় কখনোই পড়তে পারবে না। তুমি যখন প্রথম প্রথম পড়তেছো, তোমার মনে হইতে পারে যে হ্যাঁ আমি পড়তেছি, তো এই জিনিসটা বাদ রাখো, যদি এইটা চলে আসে ওইটা চলে আসে, ঠিক আছে, ওই টাইমে তোমার মনে হবে তুমি পড়ে ফেলতে পারবা। বাট পরে যখন তুমি আরো 2টা অধ্যায় পড়ছো, বিলিভ মি, তুমি ওই টাইমে যে প্রথম অধ্যায়তে যা পড়ছো তোমার কিচ্ছু মাথায় থাকবে না। তো একটা কথাই আছে যে নাই মামার চেয়ে কানা মামা ভালো। তো তুমি যদি সব না পড়ে যদি একটু টেকনিক্যালি একটু কম করে পড়ো, মোটামুটি একটা ধারণা রেখে দাও, দেন জিনিসটা অনেক বেশি সাস্টেনেবল হবে, অনেক দিন ধরে তোমার মাথায় মনে থাকবে। ধরো পড়তেছো 1-2 মাস থাকলো, তারপরে ভুলে যাচ্ছ, ওই টাইমে আরেকবার দেখে নিলা, দেন আরো 2 মাস চলে গেল, এরকম যদি তুমি 3 থেকে 4 বার দেখো, দেন জিনিসটা একদম তোমার মাথার ভিতরে একদম গেঁথে যাবে। তো ওই জিনিসটাতে আমি এজন্য তোমাদেরকে অনেক মানে বেছে বেছে পড়াবো, অনেক কমাইয়ে দেবো, তো তোমরা জাস্ট ওইটা পড়বা। এই হলো কথা। তো এই হলো তোমার চ্যাপ্টার 1, মূলত এটা মূলত তোমার কোষের উপরে। চ্যাপ্টার 2, তো চ্যাপ্টার 2টা কি, চ্যাপ্টার 2টা হলো তোমার কোষ বিভাজনের উপরে। কোষ বিভাজনের উপরে চ্যাপ্টার 2টা হলো কোষ বিভাজন। তো কোষ কি, চ্যাপ্টার 1 সম্পর্কে বললাম, তাহলে তোমরা বুঝতে পারলা যে কোষটা আসলে কি। দেন আসি হলো তোমার কোষ বিভাজন। তাই কোষ বিভাজন সম্পর্কে তোমরা মোটামুটি খুব ভালোই জানো, কারণ ক্লাস 9-10-এ একটা পুরো অধ্যায় তোমার কোষ বিভাজনের উপরে ছিল। তো কোষ বিভাজন বলতে মানে মূলত এই যে কোষ, তো কোষ হলে সবার বডিতে থাকে, দুনিয়ার যত জীব আছে সবার বডিতে কোষ থাকে। এখন সবার বডিতে তো একটা কোষ থাকে না, অনেক কোষ থাকে। এখন কোষ কি, তোমার জন্মের সময় কি অনেক কোষ থাকে এরকম না, তোমার কোষ প্রথমে তোমার একটা দুইটা এরকমই থাকে, দেন এইগুলো আস্তে আস্তে তোমার বিভাজিত হয়, বিভাজিত হয়ে 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 দেন অনেক কোষে পরিণত হয়। তো এই হলো সেই মানে কোষ বিভাজন। তো এই বিভাজনটা কিভাবে হয় সেটাই হলো এই অধ্যায়ে আলোচনা করছে। তো তোমার 9-10-এও এই জিনিসটা আলোচনা করা ছিল। আমরা সবাই জানি যে কোষ বিভাজন মূলত 3 ভাবে হয়, একটা হলো অ্যামাইটোসিস, একটা মাইটোসিস, আর একটা হলো মিওসিস, এটা সবাই জানে। তো ওই 9-10-এ যেটা বলছিল যে কিভাবে মাইটোসিস হয়, তো 9-10-এর বইতে মূলত তোমার মাইটোসিসটা কিভাবে হয় ওটা খুব ভালোভাবে আলোচনা করা ছিল, আর অ্যামাইটোসিসটা আলোচনা করা ছিল, বাট মিওসিসটা ওইভাবে আলোচনা করা হয় নাই। তো তুমি 11-12 বইতে কি পাবে, অ্যামাইটোসিস আলোচনা করা হয়েছে, মাইটোসিস আলোচনা করা হয়েছে। তো মাইটোসিস ওই 9-10-এ এই জিনিসটা করা হয়েছে, 11-12 বইতে ওইভাবেই আলোচনাটা করা হয়েছে। বাট 9-10-এ তোমার মিওসিস সম্পর্কে তেমন একটা আলোচনা করা হয় নাই, বাট 11-12-এ তোমার মিওসিস সম্পর্কে একদম প্রপারলি যে মিওসিসটা কিভাবে হয়, মানে মিওসিসটা অনেক বড় একটা প্রসেস, যেটা মানে 9-10-এর বই পড়লে তোমার ওই বই পড়ে মনে হয় মিওসিস অনেক ছোট, একদম নর্মালি হয়ে যায়, এত নর্মালি হয় না, এর ভিতরে কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো তুমি 11-12-এর বই পড়লে জানতে পারবা। তো মূলত এই 2 নাম্বার অধ্যায় অনেক ছোট একটা অধ্যায়, মানে তেমন একটা বড় না, জাস্ট এই 3টা কোষ বিভাজন সম্পর্কে, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস, এই 3টা কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছে। তো তোমাদেরকে একটু বলে রাখি, মানে এগুলো সম্পর্কে একটু ধারণা দিই।
অ্যামাইটোসিস কোষ বিভাজন। তো অ্যামাইটোসিসটা কি? অ্যামাইটোসিস হলো একটা কোষ বিভাজন, এটা মূলত তোমার হলো নিম্ন শ্রেণীর জীব যারা আছে, নিম্ন শ্রেণীর জীব বলতে ওই যে তোমাদেরকে আগে বলছিলাম যারা হলো আদিকোষীয়, অর্থাৎ ব্যাকটেরিয়া, তারপরে কিছু ছত্রাক আছে আদিকোষীয়, এদের আবার কিছু প্রোটোজোয়া আছে, মানে এরকম বিভিন্ন কিছু আছে তারা মানে নিম্ন শ্রেণীর, তাদের দিয়ে তুমি অ্যামাইটোসিস কোষ বিভাজনটা দেখতে পারবে। এটা তোমার উচ্চ শ্রেণীর জীবে অর্থাৎ আমাদের গাছপালার এর ভিতরে তুমি অ্যামাইটোসিস দেখতে পারবা না। এটা খুবই সিম্পল, একদমই সাধারণ একটা মানে বিভাজন, মানে অনেক কম টাইমে অনেক দ্রুত হয়ে যায়। দেন মাইটোসিস আসলো, তো মাইটোসিস সম্পর্কে সবাই মোটামুটি জানো। তো মাইটোসিসের তোমার 5টা ধাপ আছে। তোমার হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, হলো অ্যানাফেজ আর টেলোফেজ। এই চারটা, সরি, এই 5টা ধাপে হলো তোমার মাইটোসিস হয়। তো এই 5টা ধাপ সম্পর্কে তোমরা 9-10-এ পড়ছো, এখনো পড়বা ওই সেম জিনিসই। তো এইভাবে মাইটোসিসটা হয়। মাইটোসিসটা মূলত হয় হলো কোষের সংখ্যা বৃদ্ধি করার জন্য। কোষের সংখ্যা আমাদের বডি যে আমরা বড় হচ্ছি, সময়ের সাথে আমরা বড় হচ্ছি, আমরা কেমনে বড় হচ্ছি? আমাদের দেহে কোষের সংখ্যা বেড়ে যাচ্ছে, তার কারণে আমরা হলো মানে সময়ের সাথে বড় হচ্ছি। তো এটা কিভাবে হচ্ছে? ওটা মাইটোসিস বিভাজনের কারণে, মানে আমাদের বডির কোষের মাইটোসিস বিভাজন হচ্ছে, যার কারণে আমরা বড় হচ্ছি। তো এই মাইটোসিস সম্পর্কে আলোচনা পাবা। দেন তুমি মিওসিস আসবে। তো মিওসিস সম্পর্কে তোমরা অত বেশি জানবা না, মানে আগে থেকে জানো না, মানে নাইনটেনের বইতে তেমন একটা ধারণা দেয় নাই। তো মিওসিস অনেক কমপ্লেক্স একটা প্রসেস, এটা মানে তোমার 2 ধাপে হয়। প্রথম ধাপটা নর্মাল মিওসিস হয়, দেন দ্বিতীয় ধাপটা আবার মাইটোসিসের মতো আরেকটা ধাপ আছে। তো 2 ধাপে হয়। তো ওই বই পড়লে তোমরা বুঝতে পারবা। আর মিওসিসটা মূলত হয় হলো আমাদের বডিতে মানে জনন কোষ। জনন কোষ বলতে, জনন কোষ হলো সেই কোষগুলো যেগুলো মূলত আমাদের জননের মানে আমাদের পরবর্তী প্রজন্ম তৈরিতে যে কোষগুলো অংশগ্রহণ করে। মানে অর্থাৎ আমাদের বডির সব কোষ কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তৈরি করতে পারে না, কিছু স্পেসিফিক কোষ আছে তারাই পারবে। তো এই স্পেসিফিক কোষগুলো মূলত মিওসিস বিভাজনের মাধ্যমে তৈরি হয়, এগুলো কখনো মাইটোসিস বিভাজনের মাধ্যমে তৈরি হয় না। তাছাড়া বাকি সব কোষ মাইটোসিসের মাধ্যমে তৈরি হয়। তো মিওসিসের মাধ্যমে এই জনন কোষগুলো তৈরি হবে, দেন এই জনন কোষগুলো তৈরি হয়ে দেন আমাদের পরবর্তী প্রজন্ম তৈরি করবে। তো এই হলো মিওসিস। মানে মিওসিস সম্পর্কে তোমরা মোটামুটি ধারণাটা বই পড়লে পেরে যাবা। আর আমি তো ভিডিও আনবো, তো আমার এইগুলো দেখলে আরো ইজিলি বুঝে যাবে। এই হলো তোমার 2 নাম্বার অধ্যায়। তো 2 নাম্বার অধ্যায়ও কিন্তু উদ্ভিদের, স্পেসিফিকলি উদ্ভিদের কোনো অধ্যায় না, এটা হলো দুনিয়ায় যত জীব আছে সবার জন্য একটা কমন একটা প্রসেস, এটা উদ্ভিদেও হবে প্রাণীতেও হবে। তো এই হলো তোমার 2 নাম্বার অধ্যায়। এটাও কোনো উদ্ভিদ বিজ্ঞানের স্পেসিফিক না, এটা মানে একটা আলাদা একটা কোষ সম্পর্কিত আরেকটা অধ্যায়। দেন তোমার 3 নাম্বার অধ্যায়তে আসি। তো তোমার 3 নাম্বার অধ্যায়, তো 3 নাম্বার অধ্যায়ের নাম মূলত তোমার কোষ রসায়ন। কোষ রসায়ন, তো বুঝতে পারতেছে এটাও কোষ রিলেটেড একটা অধ্যায়, বাট এটা একটু আলাদা। এই দুইটা একদম ডাইরেক্টলি কোষের সাথে মানে যুক্ত, বাট এটা একটু আলাদা। আলাদা বলতে তোমার এটা মূলত তোমার কোষ, আমাদের বডির যে কোষ আছে সেই কোষ সাথে হলো তোমার কেমিস্ট্রির কিছু জিনিস আসবে। তোমরা যদি আমার একদম ওই যে একটা ভিডিও করছিলাম, যে ভিডিওতে বলছিলাম যে এই অধ্যায়ের সাথে ওই অধ্যায় মিল আছে, ওই অধ্যায়ের সাথে ওই অধ্যায় মিল আছে। তো এখানে আমি একটা জিনিস বলছিলাম, ওইখানে আমি মূলত তোমার ফিজিক্স, কেমিস্ট্রি আর হলো ম্যাথ নিয়ে, ম্যাথের ভিতরে মানে সংযোগ স্থাপন করছিলাম। বায়োলজিটা আনি নাই, শুধু বায়োলজির একটা অধ্যায় আনছিলাম, ওটা আমি আনছিলাম হলো তোমার কেমিস্ট্রি সেকেন্ডের 2 নাম্বার অধ্যায়, অর্থাৎ জৈব রসায়নের সাথে এই যে এই 3 নাম্বার অধ্যায়টা আনছিলাম। কেন আনছিলাম? কারণ বুঝতেই পারতেছো এর সাথে রসায়ন আছে, তার মানে এর ভিতরে তুমি রসায়নের কিছু একটা মিল পাবা। তো ওই অধ্যায়টা পড়লে তুমি এই অধ্যায় সম্পর্কে, মানে এই অধ্যায়টা পড়তে একটু সুবিধা হবে, একদম মানে অনেক বেশি না, ধর 5% তুমি একটু অ্যাডভান্টেজ পাবা। তো এই হলো কথা। তো এই কোষ রসায়নের অধ্যায় সম্পর্কে যদি বলি, তা আমরা সবাই তোমার 9-10-এ পড়ছি যে আমাদের মূলত খাদ্যটা আসলে কি, আমরা তোমার কি খাই? আমরা ভাত খাই, আলু খাই, রুটি খাই। তো এগুলা কি? এগুলো শর্করা জাতীয় খাদ্য, এটা আমরা মানে প্রতিদিন খেয়ে যাই। তো এইগুলো মানে আমাদের নিয়মিত এই খাদ্যগুলো খাওয়া হয়। তো এইগুলো কি শর্করা জাতীয় খাদ্য, এগুলো আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছি। দেন আরেকটা খাদ্য হচ্ছে তোমার প্রোটিন জাতীয় খাদ্য, অর্থাৎ আমরা মাংস, মাছ, ডিম, দুধ এগুলা খাই, এগুলো মূলত তোমার কি প্রোটিন জাতীয় খাদ্য। দেন হলো তোমার স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য আছে, এইগুলা এগুলা মানে ওই যে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য যেগুলো আছে তোমার চর্বি মানে তেল, এগুলো মূলত কি তোমার স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য। তো তোমার এই যে কোষ রসায়ন, তো কোষ রসায়ন অধ্যায়টা মূলত তোমার এখানে তোমার এই 3টা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে মূলত। তো এই যে শর্করা, শর্করা জাতীয় খাদ্য, তো এই শর্করার আবার বিভিন্ন প্রকার ভেদ আছে, যেমন তোমার মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, যেমন তোমার গ্লুকোজ, আমরা সবাই গ্লুকোজ চিনি। তো এই গ্লুকোজ মূলত কি, গ্লুকোজ হলো ওয়ান কাইন্ড অফ শর্করা, স্পেসিফিকলি বলতে গেলে এটা হলো গ্লুকোজ, এটা হলো শর্করা হলো মোনোস্যাকারাইড। আবার আমরা অনেকে সেলুলোজ, স্টার্চ এগুলোর নাম শুনছি, তো এইগুলাও শর্করা, বাট এইগুলা কি, এগুলো কিন্তু মোনোস্যাকারাইড না, এগুলো হলো পলিস্যাকারাইড। দেন আমরা সুক্রোজের নাম শুনছি, সুক্রোজ কিন্তু ডাইস্যাকারাইড। তো এরকম বিভিন্ন প্রকারভেদ আছে, তো ওই অধ্যায়তে তোমার এই প্রকারভেদ সম্পর্কে
মানে আলোচনা করা হয়েছে। দেন এই প্রকার ভেদের ভিতরে মনোস্যাকারাইডের গ্লুকোজ আছে, তো গ্লুকোজের কিছু বৈশিষ্ট্য বলা আছে যে গ্লুকোজ এরকম হয় ওরকম হয়। দেন ফ্রুক্টোজ আছে, ফ্রুক্টোজ এরকম হয় ওরকম হয়, এইখানে বলা যায় এটা ওইটা। দেন সুক্রোজ আছে, সুক্রোজ এরকম ওরকম এখানে ওইখানে। দেন স্টার সেলুলোজ, গ্লাইকোজেন, এরকম বিভিন্ন শর্করা আছে, এইগুলা সম্পর্কে তোমার ধারণা দেওয়া আছে। তারপরে তোমার গেল, তারপরে আসতেছে প্রোটিন। তো এই অধ্যায়তে তোমার প্রোটিন সম্পর্কে ওই সেম কথা, যে প্রোটিনেরও বিভিন্ন প্রকারভেদ আছে। তোমার সরল মানে প্রোটিনের বিভিন্ন গাঠনিক প্রোটিন আছে, তারপরে তোমার সরল প্রোটিন আছে, যৌগিক প্রোটিন আছে, টারশিয়ারি প্রোটিন আছে, এরকম বিভিন্ন ধরনের প্রোটিন আছে। তো ওইগুলা বলা আছে যে এরকম প্রোটিন বিভিন্ন প্রকার আছে। দেন মানে কোন প্রোটিনটা মানে কোন প্রকারের ভিতরে পড়ে, এটার প্রোটিন, দুধের প্রোটিন এক জায়গাটা আছে, ডিমের প্রোটিন আরেক জায়গাটা আছে, শিমের প্রোটিন আরেক জায়গাটা আছে। তো এইগুলা মূলত বলা আছে, মানে প্রোটিনকে ভাগ করা আছে। তো এখানে প্রোটিন ব্যতীত প্রোটিনের আরো দুইটা সেক্টর সম্পর্কে আলোচনা করা হয়েছে। আরো দুইটা সেক্টর সম্পর্কে আলোচনা করা হয়েছে বলতে তোমরা অনেকে অ্যামিনো অ্যাসিডের নাম শুনছো। তো অ্যামিনো অ্যাসিডটা কি আমি আরেকবার একটু বলি। তো অ্যামিনো অ্যাসিড কি তোমার প্রোটিন। তো এই প্রোটিনটা মূলত ধরো তুমি মানে যে কোনো জিনিস, মানে ধরো আমরা নর্মালি যদি কেমিস্ট্রিতে যাই, ধরো একটা অণু, ধরো একটা যৌগ, তুমি কি যৌগকে যদি ভাঙো তাহলে কি পাবা, মৌল পাবা। দেন মৌলকে ভাঙো, মৌলকে ভাঙলে তোমরা অণু পাবা, অণুকে ভাঙো, অণুকে ভাঙলে পরমাণু পাবা, পরমাণুকে ভাঙলে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এমনি এদেরকে ভাঙলেও আবার কোয়ার্ক, এই বিভিন্ন জিনিস পাবা। তো একটা জিনিসকে তুমি যত ভাঙবা তত একটা ছোট ছোট ইউনিটে পরিণত হবে। তো আমাদের যে প্রোটিন আছে, যেমন আমাদের বডিকে ভাঙবা তাহলে তোমরা কি পাবা, কোষ পাবা। তেমনই এই যে প্রোটিন জিনিসটা, এই প্রোটিন জিনিসটা মূলত তোমার একে যদি ভাঙো তাহলে তোমরা অ্যামিনো অ্যাসিড পাবা। প্রোটিন মূলত কি, প্রোটিন মূলত তোমার অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি হয়। অর্থাৎ অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে যদি হয়, ওই একটা নির্দিষ্ট কিছু সত্য আছে, এই সত্যগুলো যদি তারা মানার পরে দেন অ্যামিনো অ্যাসিড তৈরি করে। অর্থাৎ ধরো অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে মানে একসাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কি করবে, একটা চেইন তৈরি করে। একটা চেইন তৈরি করে, এই চেইনটাকে পলিপেপটাইড চেইন বলা হয়। এবং এই পলিপেপটাইড চেইনটা মানে একটা পলিপেপটাইড চেইন মিলেও একটা প্রোটিন তৈরি হতে পারে, বা অনেকগুলো পলিপেপটাইড চেইন একত্রিত হয়ে প্রোটিন তৈরি হতে পারে। বাট তুমি যদি একটা প্রোটিনকে ভাঙো, মূলত তুমি কি পাবা, মূলত মানে একটা প্রোটিন ভাঙলে মূলত তুমি অ্যামিনো অ্যাসিড পাবা। তো মূলত মানে প্রোটিন যা তোমার মানে অ্যামিনো অ্যাসিড যা তোমার মানে মানে প্রোটিন মূলত তোমার অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের একটা হলো কি বলবো, অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের একটা মিলিত রূপ হলো তোমার প্রোটিন। তো তোমার প্রোটিনের যে বৈশিষ্ট্য, তোমার অ্যামিনো অ্যাসিডের অনেকটা সেম বৈশিষ্ট্য, কারণ প্রোটিন আর কিছুই না, প্রোটিন মূলত তোমার অ্যামিনো অ্যাসিডই। বাট অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে থাকে, দেন এই জন্য ওটাকে আর অ্যামিনো অ্যাসিড না বলে একসাথে যেহেতু রয়েছে ওটাকে প্রোটিন বলা হয়। এই হলো জিনিস। তো এই অ্যামিনো অ্যাসিড সম্পর্কে তোমার মূলত মানে ধারণা দেয়া আছে যে আমাদের বডিতে তোমার 20 প্রকারের অ্যামিনো অ্যাসিড আছে, যারা মূলত তোমার হলো প্রোটিন সহ মানে আমাদের বডিতে প্রোটিন তৈরি করে। তো এই 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের নাম দেওয়া আছে, অ্যামিনো অ্যাসিড বিভিন্ন প্রকারভেদ এগুলো দেওয়া আছে, অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য দেওয়া আছে, এই কিছু জিনিস দেওয়া আছে। দেন আরেকটা জিনিস প্রোটিনের সাথে সম্পর্কিত আরেকটা জিনিস সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটা হলো তোমার এনজাইম। তো এনজাইমটা তোমরা অনেকে আগে শুনছো, এই বায়োলজিতেই পড়ছো, কেমিস্ট্রিতেও হালকা পাতলা পড়ছো এনজাইম। তো এনজাইম কি, এনজাইম মূলত তোমার হলো, এনজাইম হলো ওয়ান কাইন্ড অফ প্রোটিন। এটা হলো আমাদের বডিতে পাওয়া যায়, বডির বিভিন্ন কাজে হলো এনজাইম সাহায্য করে। তো আমাদের বডিতে আমি আর একটু বলে রাখি যে আমাদের বডিতে যে কি আছে, হরমোন আছে, এনজাইম আছে, এগুলো সম্পর্কে তোমরা অত বেশি মানে ভিতরে মানে ডিটেল জানো না। বায়োলজি বই পড়লে তোমরা আরো ডিটেল জেনে যাবা। তো আমি আর একটু বলে রাখতেছি যে মানে নামগুলা শুনছো ম্যাক্সিমামই তোমরা, হরমোন, এনজাইম এগুলো শুনছো। তো এই হরমোন, এনজাইম এগুলো মূলত প্রোটিন, অর্থাৎ মানে এগুলো প্রোটিন জাতীয় জিনিস। এগুলা শর্করাও না, এগুলো লিপিডও না, এগুলো হলো প্রোটিন জাতীয় জিনিস। তো এই যে এনজাইম, তো এনজাইমের বৈশিষ্ট্য, এনজাইমের প্রকারভেদ, এরকম বিভিন্ন জিনিস এই অধ্যায়তে আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায়তে আলোচনা করা হয়েছে, তাহলে এনজাইম করা হয়েছে, অ্যামিনো অ্যাসিড করা হয়েছে, প্রোটিন করা হলো। দেন আরেকটা খাদ্য উপাদান বেঁচে আছে, যেটা কি, সেটা হলো তোমার স্নেহ জাতীয় খাদ্য বা চর্বি বা লিপিড। তো এই অধ্যায়তে তোমার এইগুলা সম্পর্কে মূলত আলোচনা করা হয়েছে, যে লিপিড, স্নেহ জাতীয় খাদ্য, চর্বি, মানে একই জিনিস, যা লিপিড তাই স্নেহ জাতীয় খাদ্য তাই বা চর্বি। তো এদের বৈশিষ্ট্য, এদের প্রকারভেদ, তোমার লিপিডেরও বিভিন্ন প্রকারভেদ আছে। অর্থাৎ আমরা যে মোমবাতিতে মোম থাকে, তো মোম কিন্তু ওয়ান কাইন্ড অফ লিপিড। দেন আমরা অনেকে কোলেস্টেরলের নাম শুনছি, তো কোলেস্টেরল ওয়ান কাইন্ড অফ লিপিড। তো এই কোলেস্টেরল জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এটা সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে। দেন ভিটামিন আছে, আমাদের বডিতে বিভিন্ন ভিটামিন আছে, তো এই ভিটামিন হলো ওয়ান কাইন্ড অফ প্রোটিন। তো ভিটামিন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে তোমার হলো এরকম, তারপরে রাবার আছে, আমরা সবাই যে রাবার চিনি না, ওই রাবারও ওয়ান কাইন্ড অফ প্রোটিন। তারপরে টার্পিন নামে একটা জিনিস আছে, ওইটাও ওয়ান কাইন্ড অফ সরি সরি রাবার, মোম, টার্পিন এইগুলো ওয়ান কাইন্ড অফ কি, স্নেহ জাতীয় খাদ্য। তো মানে স্নেহ জাতীয় খাদ্য বলতে স্নেহ, এগুলো হলো লিপিড বা স্নেহ, এই রাবার, টার্পিন, মোম, তারপরে হলো এই জিনিসগুলো কি, এগুলো মূলত তোমার হলো স্নেহ জাতীয় জিনিস বা লিপিড।
তো এগুলো আমরা আগে থেকে জানতাম না যে রাবার এক ধরনের লিপিড, মোম এক ধরনের লিপিড। তো ওই বইতে তোমার এই মোম সম্পর্কে, মোম লিপিড, এই লিপিড সম্পর্কে আলোচনা করা হয়েছে, রাবার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এইগুলা আলোচনা করে মোটামুটি এই যে কোষ রসায়ন অধ্যায়টা কভার করা হয়েছে। তো কোষ রসায়ন অধ্যায়তে তোমরা এখন মূলত কি কি পাবা, তো এই অধ্যায়তে যদি আমি একটু রিক্যাপ করি, তো এই অধ্যায় কোষ রসায়ন অধ্যায়টা যদি তোমরা খুলো, তো ফার্স্টে তোমার আসবে শর্করা। তো শর্করা রিলেটেড বিভিন্ন জিনিসপত্র এই অধ্যায়তে থাকবে। দেন আসবে কি প্রোটিন, তো প্রোটিন রিলেটেড, প্রোটিনের বৈশিষ্ট্য, প্রোটিনের প্রকারভেদ, এইসব জিনিস থাকবে। এরপরে কি থাকবে, এরপরে হলো তোমার হলো প্রোটিন হলো তোমার মানে প্রোটিনের সাথে রিলেটেড আরো দুইটা টপিক থাকবে, একটা হলো তোমার এনজাইম আর একটা অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড কি, অ্যামিনো অ্যাসিড হলো তোমার প্রোটিনের হলো গাঠনিক একক, মানে এই অ্যামিনো অ্যাসিড, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে মূলত তোমার প্রোটিনটা তৈরি হয়। তো ওই মানে ওই সেন্সে তো প্রোটিনের সাথে একটা সম্পর্ক আছে, তো অ্যামিনো অ্যাসিড সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা পাবা। দেন হলো তোমার এনজাইম, তো এনজাইম হলো ওয়ান কাইন্ড অফ প্রোটিন, মানে প্রোটিনে তো বিভিন্ন রূপ থাকবে, হরমোন, এনজাইম, আমরা খাদ্য হিসেবে কিছু খাই। তো ওই তো এই প্রোটিনেরই একটা রূপ এনজাইম। তো এনজাইম সম্পর্কে একটা মোটামুটি একটা বিস্তর মানে পাবা, বিস্তর হলো মোটামুটি একটা বিস্তর ধারণা পাবা। দেন তোমরা লিপিড, লিপিড আরেকটা খাদ্য। তো লিপিড, তো লিপিড সম্পর্কে ধারণা পাবা, লিপিডের প্রকারভেদ, লিপিড আরো বিভিন্ন লিপিড আছে, যেমন কোলেস্ট্রল, মোম, রাবার, টার্পিন, এগুলো ওয়ান কাইন্ড অফ লিপিড। তো এইগুলো সম্পর্কে ধারণা পাবা। তো এই অধ্যায়তে মোটামুটি তোমরা এইগুলো সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবা। এই হলো তোমার কোষ রসায়ন অধ্যায়। তো এই অধ্যায়টা দেখেও তুমি বুঝতে পারছো এটার সাথেও কিন্তু উদ্ভিদের তেমন কোনো ডাইরেক্টলি বা স্পেসিফিক কোনো মিল না, এটা হলো জীবের সাথে মিল। তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের উদ্ভিদ বিজ্ঞান বইটা নামে উদ্ভিদ বিজ্ঞান হইলেও হ্যাঁ এখানে উদ্ভিদ সম্পর্কে আলোচনা পাবা, মানে মানে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই উদ্ভিদ সম্পর্কে আলোচনা পাবা, বাট কিছু এমন অধ্যায়ও পাবা যেগুলো কি, যেগুলো হলো তোমার শুধু তোমার উদ্ভিদ সম্পর্কে আলোচনা করে না, এগুলো তোমার পুরো জীবকে নিয়ে কাজ করে। তো এই হলো তোমার জীব বিজ্ঞানের, এই হলো ফার্স্ট পেপারের 3 নাম্বার অধ্যায় কোষ রসায়ন। এখানে জায়গাটা একটু হয়ে গেছে, এটা একটু মুছে দিই। তো এরপরে 4 নাম্বার অধ্যায়তে আসি। তো 4 নাম্বার অধ্যায়টার নাম হলো তোমার অণুজীব। আচ্ছা, তোমার 4 নাম্বার অধ্যায়ের নাম কি, 4 নাম্বার অধ্যায়ের নাম হলো তোমার অণুজীব। তো অণুজীব, তাই তো। তো এই অধ্যায়টা তো অনেকে তোমরা অণুজীব সম্পর্কে জানো। তো অণুজীব বলতে মূলত তোমার কাদের বোঝায়, তো আমরা ভাইরাস চিনি, ব্যাকটেরিয়া চিনি, দেন হলো তোমার প্রোটোজয়া চিনি। তো প্রোটোজয়া আমি আর একটু মানে একটু স্পেসিফিকলি বলি। তো তোমরা অনেকেই একটা জিনিস হলো 9-10-এ পড়ে আসছো, যে যে 5টা রাজ্যে তোমার হলো মার্কিউলিস আর হুইটিকার, এরা হলো 1969 সালে তোমার হলো এই যে সকল জীবকে 5টা রাজ্যে ভাগ করছিল। তো 5টা রাজ্যে ভাগ করছিল কি কি, মনেরা, প্রোটিস্টা, ছত্রাক বা ফানজাই, তারপরে হলো তোমার হলো প্লান্টি আর অ্যানিমেলিয়া। তো অ্যানিমেলিয়া মূলত তোমার প্রাণী, মানে আমাদের যত প্রাণী আছে সব হলো অ্যানিমেলিয়ার ভিতরে পড়ে, যত গাছপালা উদ্ভিদ আছে সব হলো প্লান্টির ভিতরে পড়ে। আর যত ছত্রাক আছে, তোমাদেরকে আগের ভিডিওতে ছত্রাক সম্পর্কে হালকা পাতলা বলছিলাম, তো যত ছত্রাক আছে এরা কিসের ভিতরে পড়ে, এরা হলো ফানজের ভিতরে পড়ে। দেন হলো আরো কিছু বাদ আছে, যেমন শৈবাল আছে, শৈবালটা মূলত তোমার, আর হলো মনেরা, মনেরার ভিতরে কারা যায়, মনেরার ভিতরে হলো ব্যাকটেরিয়া, দুনিয়ার যত ব্যাকটেরিয়া, কিন্তু আমরা আসলে ব্যাকটেরিয়া চিনি যে ব্যাকটেরিয়া, কিন্তু এই ব্যাকটেরিয়ার আবার বিভিন্ন রূপ আছে, মানে ব্যাকটেরিয়ার ভিতরে বিভিন্ন ভাগ পাওয়া, যেমন ব্যাকটেরিয়ার ভিতরে তোমার আর কি ব্যাকটেরিয়া আছে, অ্যাক্টিনো ব্যাকটেরিয়া আছে, সায়ানো ব্যাকটেরিয়া আছে, মাইকোপ্লাজমা আছে, এরকম 4 থেকে 5 মানে এরকম 6-7 ধরনের মানে টাইপের মানে ব্যাকটেরিয়ার ভিতরে এরকম ভাগ পাওয়া। তো এইগুলো হলো ওয়ান কাইন্ড অফ ব্যাকটেরিয়া। মানে ব্যাকটেরিয়া হওয়ার জন্য তোমার বৈশিষ্ট্য হওয়া লাগবে, এদের এক কোষীয় হওয়া লাগবে, আর এদের কোষটা আদি কোষীয় হওয়া লাগবে। তো আদি কোষ কি, এটাও আগের ভিডিওতে মোটামুটি আলোচনা করছিলাম, যে একটু অনুন্নত টাইপের বিভিন্ন কিছু থাকে না, মানে উচ্চ শ্রেণীর জীবের সাথে অনেক অমিল থাকবে, এদের নিজস্ব মানে কিছু বৈশিষ্ট্য থাকবে। তো এই এরা হলো আদি কোষীয়, এরা সবাই হলো মনেরার ভিতরে পড়ে। এখন মোটামুটি তোমার মনেরা কাভার হয়ে গেল, মানে ফানজাই কাভার হয়ে গেল, তোমার হলো প্লান্টিয়ার অ্যানিমেল, এই 4টা রাজ্য কাভার হয়ে গেল। এরপরে তোমার কিছু কিছু জিনিস বাদ থেকে গেল, যেমন শৈবালটা বাদ থেকে গেল, আরো বিভিন্ন জিনিস বাদ থেকে গেল। তো এইগুলা বাদে আমি যা যা বললাম, এইগুলা বাদে দুনিয়ায় যত মানে জীবন্ত জিনিস আছে সবাইকে তোমার প্রোটিস্টার ভিতরে ফেলানো হয়। তো প্রোটিস্টার ভিতরে কি কি আছে, প্রোটিস্টার ভিতরে তোমার শৈবাল আছে, তারপরে প্রোটোজয়া নামে একটা জিনিস আছে। এখন প্রোটোজয়া জিনিসটা কি, তোমার ধরো ভাইরাস, ভাইরাস সম্পূর্ণ আলাদা একটা জিনিস, এটাকে তোমার এটা কোনো জীব না, আমি তোমাকে আগেই বলছি যে জীবকে 5টা রাজ্যে ভাগ করা হয়েছে। ভাইরাস এমন একটা জিনিস, এটা জীবও না জ্বরও না, তো এটাকে তুমি জীবের ভিতরে ফেলাইতে পারবে না, জ্বরের ভিতরে ফেলাইতে পারবে না। তো আমার এই 5 রাজ্যে তোমার ভাইরাস কখনো আসবে না, ভাইরাস প্রথমেই বাদ। দেন হলো তোমার ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া অলরেডি তোমার মনের ভিতরে চলে গেছে।
আর তোমার ওইদিকে গেছে, তো আমার শৈবালটা বাদ থাকতেছে, তো শৈবালটাকে তোমার ইসের ভিতরে ফেলানো হয়, প্রোটিস্টার ভিতরে ফেলানো হয়। এছাড়াও কিছু অণুজীব টাইপের আছে, অণুজীব টাইপের ভিতরে যেমন একটা জিনিস আমি তোমাদেরকে বলছি, এই যে ম্যালেরিয়ার পরজীবী। ম্যালেরিয়ার পরজীবী বলতে একটা মানে একটা জীবাণু টাইপের আছে, একটা জীবাণু টাইপের আছে, যেটা কি, যেটা আমাদের কি ঘটায়, যেটা আমাদেরকে কি ম্যালেরিয়া ঘটায়। আমাদের মানে এই জীবাণুটা আমাদের কি ঘটায়, এই জীবাণুটা আমাদের ম্যালেরিয়া ঘটায়। মানে আমাদেরকে মানে আমরা ম্যালেরিয়া রোগ দ্বারা আক্রান্ত হই এই জীবাণুটার কারণে। তো এই জীবাণুটাকে তুমি ভাইরাসও বলতে পারবা না, আবার এই জীবাণুটাকে তুমি ব্যাকটেরিয়াও বলতে পারবা না। এটা তোমার ভাইরাসের ভিতরেও পড়ে না, ব্যাকটেরিয়ার ভিতরে। এটা যদি ভাইরাসের ভিতরে পড়তো তাহলে এটা জীব থেকে আলাদা হয়ে যাইতো, অন্য কিছুতে চলে যাইতো। আর এটা ব্যাকটেরিয়ার ভিতরে পড়লে এটা হলো কি কি হবে, এটা ব্যাকটেরিয়ার ভিতরে পড়লে এটা মনের রাজ্যে ঢুকে যাইতো। বাট এটাকে ভাইরাসও বলা যায় না, ব্যাকটেরিয়াও বলা যায় না, কারণ ভাইরাসের সাথে এদের মিল নাই, ব্যাকটেরিয়ার সাথে মিল নাই। দেন এদেরকে, এদের জন্য আলাদা একটা মানে কি বলবো, আরেকটা আলাদা একটা শ্রেণী তৈরি হয়েছে, সেটাকে বলা হয় প্রোটোজোয়া। যেমন হলো তোমার ছত্রাক আছে, শৈবাল আছে, তারপরে প্রাণী আছে, উদ্ভিদ আছে, ব্যাকটেরিয়া আছে, তেমনই প্রোটোজোয়া একটা ভাগ, যার ভিতরে যে এরকম মানে বেসাইজ যে জিনিসপত্র গুলো আছে, যাদের কোনো ঠিক ঠিকানা নেই। যেমন অ্যামিবা এরকম একটা জিনিস যার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে ব্যাকটেরিয়া, তুমি একে ব্যাকটেরিয়াও বলতে পারবা না, আবার এটা তুমি ভাইরাসও বলতে, এ কি এ নিজেও জানে না। তো এই প্রোটোজোয়ার ভিতরে এই ম্যালেরিয়ার পরজীবী, অ্যামিবা এসব জিনিস ঢুকানো হয়। আর এই প্রোটোজোয়ার জন্য তো তোমার ধরো সব কাভার হয়ে গেছে, তো এই প্রোটোজোয়া গুলাকেও প্রোটিস্টার ভিতরে ঢোকানো হয়। অর্থাৎ শৈবাল, প্রোটোজোয়া এগুলাকে তোমার কার ভিতরে ঢোকানো হয়, প্রোটিস্টার ভিতরে ঢোকানো হয়। তো এখন এই যে এইগুলা কেন বললাম, এইগুলা বললাম কারণ আমি তোমাদেরকে একটু অণুজীব সম্পর্কে ধারণা দিতে চাচ্ছিলাম যে অণুজীব আসলে কারা। তো অণুজীব বলতে মানে অণুজীব বলতে এমন সব জীবকে বোঝায় যাদেরকে কি হয়, যাদেরকে মানে যাদেরকে তোমার দেখার জন্য তোমার অনুবীক্ষণ যন্ত্র লাগে, যাদেরকে খালি চোখে দেখা যায় না। মানে যাদের ম্যাক্সিমাম সদস্যকে দেখার জন্য তোমার হলো কি বলে, তোমাদেরকে হলো মাইক্রোস্কোপ ব্যবহার করা লাগে। এর জন্য এদেরকে ইনকমন একটা নাম দিচ্ছে অণুজীব। অনুবীক্ষণ যন্ত্র থেকে নামটা আসছে, অণুজীব হইছে। তো অণুজীব হইছে, তো এখান থেকে তুমি, তো অণুজীবের মধ্যে আসলে কারা পড়ে, আসলে স্পেসিফিকলি যদি তুমি বলো, তো অণুজীবের মধ্যে তোমার তিনটা জিনিস পড়ে। তিনটা জিনিস কি কি? তো অণুজীব বলতে মূলত তোমার তিনটা জিনিসকে বোঝায়, তোমার ভাইরাস, ব্যাকটেরিয়া আর প্রোটোজোয়া। এই তিনটা জিনিস দিয়েই মূলত তোমার অণুজীব তৈরি করে। অর্থাৎ তুমি ভাইরাসকে কখনো নিজের খালি চোখে দেখতে পারবা না, তোমার অবশ্যই অনুবীক্ষণ যন্ত্র লাগবে। এর জন্য ভাইরাসকে একটা অণুজীব। তোমার ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াকে কি, ব্যাকটেরিয়াকেও তুমি খালি চোখে দেখতে পারবা না, এর ম্যাক্সিমাম সদস্য দেখার জন্য তোমার অনুবীক্ষণ যন্ত্র লাগবে। এই জন্য ব্যাকটেরিয়া হলো অণুজীব। দেন হলো তোমার প্রোটোজোয়া। প্রোটোজোয়া কি, প্রোটোজোয়া ওই যে বললাম যে বেসাইজ জিনিসপত্র যেগুলা, এগুলাকে প্রোটোজোয়ার ভিতরে ফেলা হয়। যেমন ম্যালেরিয়ার পরজীবী, অ্যামিবা এরকম কিছু জিনিস আছে। এইগুলা এগুলা অনুবীক্ষণ, প্রোটোজোয়াকেও কখনো অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। তুমি ম্যালেরিয়া মানে যেই জীবাণুটা তোমার ম্যালেরিয়া ঘটায়, ওকেও তুমি কোনোদিন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পারবে না। তুমি অ্যামিবাকেও কোনোদিন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পারবে না। তো এরা সবাই হলো প্রোটোজোয়ার ভিতরে পড়ে। অর্থাৎ ভাইরাস আর ব্যাকটেরিয়া ছাড়া, মানে ভাইরাস আর ব্যাকটেরিয়া, মানে ভাইরাস আর ব্যাকটেরিয়া দুইটা শ্রেণী আছে। তো এরা বাদে বাকি যারা আছে, যাদেরকে দেখতে অনুবীক্ষণ যন্ত্র লাগে, এদের সবাইকে প্রোটোজোয়ার ভিতরে ফেলানো হয়েছে। তো তোমার হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এরাই মূলত তোমার অণুজীব। তো এরাই মূলত তোমার অণুজীবের ক্যাটাগরিতে পড়ে। তো যেহেতু তুমি দেখছো যে আমার 4 নাম্বার অধ্যায়টার নামই কি দিয়ে দিছে, নাম দিয়ে দিছে হলো অণুজীব। তো এখানে অবশ্যই অণুজীব নিয়ে আলোচনা করা হবে, আর এখানে তোমার অণুজীব নিয়ে আলোচনা করা হয়েছে। অণুজীব নিয়ে আলোচনা করা বলতে এখানে তোমার ভাইরাস নিয়ে আলোচনা করা হয়েছে, ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়েছে, আর প্রোটোজোয়া নিয়ে আলোচনা করা হয়েছে। তো তুমি যখন এই বইতে মানে এই অধ্যায়তে ঢুকবা, তুমি ফার্স্টে পাবা ভাইরাস। তো ভাইরাস সম্পর্কে মোটামুটি অনেক আলোচনা করা হয়েছে। তোমার বলা হয়েছে প্রথমে তোমার ভাইরাসের বৈশিষ্ট্য গুলো দেওয়া হয়েছে, যে ভাইরাস আসলে কি, ভাইরাস মানে কিছু আবিষ্কারকের নাম আছে, যে এই প্রথম ভাইরাস আবিষ্কার করছে, এই ভাইরাস আবিষ্কার করছে। দেন হলো তোমার আছে হলো ভাইরাসের বৈশিষ্ট্য, যে ভাইরাস মানে এই যে ভাইরাসের আগেই বলে রাখছি যে ভাইরাসের একটা মানে মেইন একটা মানে অন্যরকম টাইপের বৈশিষ্ট্য হলো এটা জীবও না জড়ও না। এটাকে তুমি জীবও বলতে পারবা না, আবার এটাকে তুমি জড়ও বলতে পারবা না। এটা কি, এটা হলো তোমার জীব আর জ্বরের মাঝখানে একটা জিনিস। এখন কেন এরকম বলা হয় ওই সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিই, যে ভাইরাস, জীব কাদেরকে বলা হয়, যাদের ভিতরে জীবন আছে তারা হলো জীব। আর জ্বর কাদেরকে বলা হয়, যাদের জীবন নাই তারা হলো জ্বর। এখন এই যে ভাইরাস, এ যখন তোমার হলো মানে কোন জীবের দেহের, ধরো জীব বলতে প্রাণী, মানুষ, গাছপালা, এদের দেহের বাইরে থাকবে, অবস্থান করবে, তখন এর ভিতরে কোনো যান থাকবে না, এ বাতাসে উড়ে বেড়াবে, এর নিজের কিচ্ছু থাকবে না, কোনো যান টান কিচ্ছু থাকবে না। বাট এই উঠতে উঠতে হঠাৎ করতে, উঠতে 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 হঠাৎ কি হয়েছে, হঠাৎ ধরো আমার গায়ে লেগে গেছে,
আমার গায়ে লেগে গেলে এর ভিতরে জান জেগে উঠবে, জান জেগে উঠলে ও কি করবে, একদম মানে একটা মানে সজীব একটা জীবের মতো কাজ করবে, মানে জীব যেমন নড়াচড়া করে, হাঁটা চলা করে, খাওয়া দাওয়া করে, ও এখন আমার বডিতে ঢোকার পরে ও খাওয়া দাওয়া শুরু করবে, হাঁটা চলা শুরু করবে। বাট যখন ও বাইরে ছিল তখন কিন্তু হাঁটা চলাও করতে পারতেছিল না, খাওয়া দাওয়া করতে পারে। তখন কি হলো যে ও বাইরে যখন ছিল ওর ভিতরে জ্বর মানে জ্বরের বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে, মানে যখন আমার বডির সাথে লেগে গেলো তখন কি ওর ভিতরে বিভিন্ন জীবের বৈশিষ্ট্য দেখা গেলো। এই জন্য কেউ মানে কোনো সময় এর জ্বর বলা হয়, কোনো সময় জীব বলা হয়। তুমি কখনো এর স্পেসিফিকলি বা যে ভাইরাস জীব এটাও কখনো বলতে পারবে না, ভাইরাস জ্বর এখন এটাও কখনো বলতে পারবে না। এই জন্য ভাইরাসকে কি বলা হয়, ভাইরাসকে জীবও বলা হয় না, জ্বরও বলা হয় না, জ্বর, জ্বর আর জীবের মাঝখানে একটা জিনিস বলা হয়, ওটা ভাইরাস। জীবও না, জ্বরও না, ভাইরাস ভাইরাসই। ভাইরাসকে তুমি কারোর ভিতরে ফেলাইতে পারবা না। তো এই হলো তোমার হলো আমার হলো মানে ভাইরাস, এই জিনিসটাই মূলত একটু এক্সপ্লেন করা আছে যে ভাইরাস কিছু জীবীয় বৈশিষ্ট্য আছে, জড়ীয় বৈশিষ্ট্য আছে, ভাইরাস কি এরকম ধারণা আছে। এখন ভাইরাস তো তোমার বিভিন্ন ধরনের ভাইরাস আছে, তো ওইগুলা বলা আছে যে বিভিন্ন ধরনের ভাইরাস আছে, কিছু ভাইরাস উদ্ভিদকে আক্রমণ করে, কিছু ভাইরাস প্রাণীকে আক্রমণ করে, কিছু ভাইরাসের মধ্যে আরএনএ আছে, কিছু ভাইরাসের মধ্যে ডিএনএ আছে, এরকম ভাইরাস আক্রমণ করে। ভাইরাস মানে কিছু ভাইরাসের নাম টাম দেওয়া আছে। দেন হলো ভাইরাস তো মূলত কি হয়, আমাদের বডিতে রোগ সৃষ্টি করে, তো ভাইরাস গঠিত বিভিন্ন মানে বিভিন্ন রোগ রোগ সম্পর্কে বলা আছে। যেমন আমাদের ডেঙ্গু জ্বর হয়, এটা হলো ভাইরাসের কারণে হয়। যেন আমাদের চিকুনগুনিয়া, এটা ভাইরাসের কারণে হয়। দেন ইবোলা আছে, ইবোলা ভাইরাসের কারণে। করোনা, এই যে করোনা, এইচআইভি মানে এইডস, এগুলো ভাইরাসের কারণে হয়। তো এরকম বলা আছে যে এইডস একটা ভাইরাস গঠিত রোগ, এইচআইভি হলো এইডস এর ভাইরাস, কোভিড-19 হলো কোভিড-19 একটা রোগ, এটা হলো করোনা ভাইরাসের কারণে হয়। ডেঙ্গু একটা রোগ, যেটা হলো ফ্লেভি ভাইরাসের কারণে হয়। এরকম এইগুলো তোমার হলো দেয়া আছে। যেমন হলো ধানে একটা রোগ হয়, হলো ধানের হলো কি, ধানের হলো তোমার টুংরো রোগ, ধানের হলো টুংরো রোগ, এটা হলো একটা ভাইরাস ঘটিত রোগ, এরকম বলা আছে। তো এইগুলো সম্পর্কে মোটামুটি মানে অনেকগুলো ভাইরাস ঘটিত রোগ, তারপরে অনেকগুলো ভাইরাস সম্পর্কে তোমার এই অধ্যায়তে বলা আছে। তো এইগুলা বাদেও এই অধ্যায়ে তোমার লাস্টের দিকে তোমার মানে মূলত তিনটা মানে তিনটা 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 থেকে চারটা তিনটা 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 তোমার ভাইরাস ঘটিত রোগ সম্পর্কে তোমার বিস্তর ভাবে আলোচনা করা আছে। তোমার হলো হ্যাপাটাইটিস, ডেঙ্গু, আর হলো তোমার হলো পেঁপের একটা আছে, একটা রোগ আছে তোমার হলো কি পাপায়া রিং স্পট ডিজিজ। পাপায়া রিং স্পট ডিজিজ, তো এটা একটা ভাইরাসের কারণে হয়, পিআরএসবি ভাইরাসের কারণে এই রোগটা হয়। তো এই তিনটা জিনিস সম্পর্কে তোমার এই অধ্যায়ের মানে অধ্যায়ের লাস্ট নেই, ভাইরাস আলোচনার লাস্টে এই তিনটা রোগ সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়েছে যে হ্যাপাটাইটিস হইলে কি হয়, হ্যাপাটাইটিস এর চিকিৎসা কি, ডেঙ্গু হইলে কি হয়, মানে কি কি লক্ষণ দেখা যায়, এর চিকিৎসা কি, দেন হলো পিআরএসবি হইলে কি হয়, এর চিকিৎসা কি, এইগুলো মোটামুটি তোমার মানে আলোচনা করা হয়েছে। এই হলো তোমার ভাইরাস, মানে এই অধ্যায়তে তোমার ভাইরাস সম্পর্কে এতটুকু আলোচনা আছে। দেন ভাইরাসের পরে যাবো ব্যাকটেরিয়াতে। তো ব্যাকটেরিয়াও সেম জিনিস, যে ব্যাকটেরিয়ার ওই ব্যাকটেরিয়া কি আবিষ্কার করছে, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, তারপরে হলো তোমার ব্যাকটেরিয়া সম্পর্কে বিভিন্ন কিছু আলোচনা করা হয়েছে যে মানে ব্যাকটেরিয়া আমাদের কি ক্ষতি করে, দেন ব্যাকটেরিয়া আমাদের কিছু উপকার করে, উপকার গুলা সম্পর্কেও জানানো হয়েছে। দেন হলো ব্যাকটেরিয়া আমাদের কি রোগ সৃষ্টি করে, রোগগুলা বলা হয়েছে। তারপরে ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রকারভেদ আছে, ওই প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে হলো মানে এরকম কিছু, তারপরে ব্যাকটেরিয়া গঠিত রোগ, তারপরে বিভিন্ন ব্যাকটেরিয়ার নাম বলা আছে। তো এইগুলা সম্পর্কে মানে ভাইরাসের মতো ব্যাকটেরিয়াতেও আলোচনা করা হয়েছে। তো এখানেও ওই ভাইরাসের মতো লাস্টে তোমার হলো দুইটা দুইটা হলো ব্যাকটেরিয়া গঠিত রোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন তোমার ব্যাকটেরিয়া দ্বারা যে রোগগুলা হয়, ওই রোগের ভিতরে তোমার কলেরা, আমাদের কলেরা হয়, টাইফয়েড হয়, আমাশয় হয়, যক্ষা হয়। তো এইগুলো মূলত ব্যাকটেরিয়ার কারণে হয়। এছাড়া হলো ধানে হলো তোমার হলো ধানে একটা রোগ হয় তোমার হলো বাদামি হয়ে যায়, পাতা বাদামি হয়ে যায়, কি বাদামি, পাতা বাদামি, এরকম একটা রোগ আছে। তো ওই ইটা মানে ওই রোগটা ব্যাকটেরিয়ার কারণে হয়। তো তোমার ওই ব্যাকটেরিয়ার আলোচনার লাস্টের দিকে তোমার ওই কলেরা, মানে আমাদের তো অনেক রোগী ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে হয়, বাট শুধু কলেরা রোগ সম্পর্কে তোমার একটা বিস্তর আলোচনা দিয়ে আছে, যে বলা হয়েছে যে কলেরা হইলে আমাদের কি কি লক্ষণ দেখা যায়, চিকিৎসা হিসেবে আমাদের কি করা উচিত। তারপরে এই যে মানে কলেরা মূলত তোমার ভিব্রিও কলেরে নামক একটা ব্যাকটেরিয়া দ্বারা হয়। তো এই ভিব্রিও কলেরের বিভিন্ন বৈশিষ্ট্য দেয়া আছে। দেন আরেকটা রোগ ওই যে ধানের পাতা বাদামি রোগ, তো ওই পাতা বাদামি রোগটাও এটা হলো তোমার ব্যাকটেরিয়ার কারণে হয়। তো ওই যে ওইটার হলো ওইটার মানে যে ভাইরাস, ওইটার যে ব্যাকটেরিয়া, ওটার নাম হলো জ্যানথোমোনাস অরিজে। তো ওই জ্যানথোমোনাস অরিজে সম্পর্কে তোমার আলোচনা করা হয়েছে। দেন হলো তোমার বলা হয়েছে যে এই রোগ হলে তোমার ধানে কি কি হয়, এই রোগটা কেন হয়, এর হলো প্রতিকার হিসেবে কি করা উচিত, এইগুলো তোমার হলো এই ব্যাকটেরিয়া টপিকের ভিতরে আলোচনা করা হয়েছে। গেল। দেন আসে তোমার প্রোটোজয়া। তো প্রোটোজয়া কি, প্রোটোজয়া তোমাদের আগেই বলছি যে আজাইরা টাইপের জিনিসপত্র, মানে যাদেরকে ভাইরাসের ভিতরেও ফেলানো যায় না, ব্যাকটেরিয়ার ভিতরেও ফেলানো যায় না, এখন কোনো না কোনো জায়গায় তো ফেলানো লাগবে। তো এদের জন্য মূলত এই প্রোটোজয়াকে বানানো হয়েছে। তো প্রোটোজয়ের ভিতরে ওরা পড়ে।
তো ওই প্রোটোজোয়ার ভিতরে ওরা পড়ে। তো প্রোটোজোয়া অনেক আছে, বললাম তো অ্যামিবা আছে, ম্যালেরিয়ার পরজীবী আছে। তো এরা এখানে যেমন ব্যাকটেরিয়া, সব ব্যাকটেরিয়া নিয়ে মোটামুটি একটা আলোচনা দিছে, সব ভাইরাস নিয়ে একটা আলোচনা দিছে। এরা আসলে এখানে প্রোটোজোয়া, সব প্রোটোজোয়া নিয়ে কোনো আলোচনা দেয় না। এরা প্রোটোজোয়ার ভিতরে একটা প্রোটোজোয়া পিক করছে, সেটা কি, সেটা হলো ম্যালেরিয়ার পরজীবী। অর্থাৎ ম্যালেরিয়ার পরজীবী হলো অর্থাৎ যেই জিনিসটার কারণে মূলত আমাদের ম্যালেরিয়া রোগ হয়, একটা জীবন্ত একটা জীবাণু টাইপের জিনিস, যেটা কারণে আমাদের হলো কি, যে আমাদের হলো ম্যালেরিয়া রোগটা হয়। তো ওরা ওই ম্যালেরিয়ার পরজীবী সম্পর্কে আমাদের একটা ধারণা দিছে। দিয়া বলতে ওরা বলছে যে তোমার ম্যালেরিয়ার পরজীবীর বিভিন্ন টাইপ আছে, 4 টাইপের তোমার ম্যালেরিয়ার পরজীবী আছে, এই কারণে 4 ধরনের ম্যালেরিয়া হয়। তো ওই রকম এই ম্যালেরিয়া পরজীবী সম্পর্কে আমাদের ধারণা দিছে। দেন এই ম্যালেরিয়ার পরজীবী তো কি হয়, ম্যালেরিয়া মূলত কিসের কারণে হয়, মশা কামড়ানোর কারণে হয়। তোমার হলো মশা ম্যালেরিয়ার ম্যালেরিয়া মূলত কিসের কারণে হয়, তোমার হলো মশা কামড়ানোর কারণে হয়। তো এরকম তোমার ওই মশা সম্পর্কে যে মানে মশার দেহে মানে এই ম্যালেরিয়ার পরজীবী, তো এর মূলত দুই জায়গাটা কাজ করে, এর হলো মশার দেহে থাকে আর মানুষের দেহে থাকে। তো মশার দেহে এরা মূলত এদের বংশ বৃদ্ধি করে, আর দেন ওই মশার মাধ্যমে মানুষের দেহে এসে মানুষের ক্ষতি করে। আমাদের হলো লোহিত রক্তকণিকা আরবিসি আর আমাদের যকৃৎ মানে লিভার, যকৃতের যে কোষগুলো আছে, কোষগুলাকে এরা ধ্বংস করে। এরা মূলত আমাদের হলো রক্ত আর হলো আমাদের যকৃৎ, এই দুইটা অঙ্গকে একদম পুরো ধ্বংস করে দেয়। তো এখানে বলা আছে যে কিভাবে এরা আমাদের বডিতে মানে বডিতে ঢুকে কিভাবে আমাদের যকৃৎ বা লিভারকে ধ্বংস করে, কিভাবে আমাদের লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে। দেন হলো কিভাবে তারপরে আবার মশার দেহে যায়, মশার দেহে যায় এরা এদের বংশ বৃদ্ধি করে, আবার মানুষের দেহে আসে। এরকম একটা সাইকেল, একটা চক্র এরা চালাইতে থাকে, মশার দেহে একটা, মানুষের দেহে একটা। তো ওই দুইটা চক্র সম্পর্কে ওইখানে তোমার আলোচনা করা হয়েছে। দেন বলা হয়েছে যে ম্যালেরিয়া রোগ হলে আমাদের কি কি সমস্যা দিয়ে দেখা দিতে পারে, দেন প্রতিকার হিসেবে কি কি করা উচিত, এরকম এরকম বিভিন্ন জিনিস এখানে তোমার আলোচনা করা হয়েছে। তো এই হলো মূলত তোমার কাহিনী। তো এই 3টা জিনিস নিয়ে মূলত তোমার এই পুরো অধ্যায়টা কভার করা হয়েছে, 4 নম্বর অধ্যায়, বোটানি 4 নম্বর। তো এখানে বুঝতে পারছো যে এর সাথে তোমার উদ্ভিদেরও কোনো মিল নাই, প্রাণীরও মিল নাই, এটা পুরাই আলাদা একটা জিনিস। তো এটা তোমার উদ্ভিদ বিজ্ঞান বইতে থাকলেও এটা উদ্ভিদের মধ্যে পড়বে না। তো এই হলো সেই অণুজীব, অণুজীব পুরাই আলাদা একটা জিনিস। এই হলো মোটামুটি একটা ধারণা দিলাম যে এই অধ্যায়তে তোমরা কি কি পাবা। তো 11 নম্বর অধ্যায়তে আসি। তো 11 নম্বর অধ্যায় হলো তোমার মূলত কিসের উপরে, জীব প্রযুক্তির উপরে। Sorry। জীব প্রযুক্তির উপরে। তো এতক্ষণ তোমাদেরকে অনেক কিছুই পড়াইলাম, তো এটা একটু অন্যরকম টাইপের একটা অধ্যায়। অন্যরকম টাইপের একটা অধ্যায় কি, জিনিসটা এরকম যে ধরো আসলে কি হয়, তুমি তোমার এইচএসসি পার করলা, দেন তোমার একটা পথে যাওয়া লাগে। একটা পথ বলতে মূলত তুমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি তুমি বিচার করো, বাংলাদেশে মূলত 3টা পথ আছে। একটা হলো তোমার ইউনিভার্সিটি, একটা হলো মেডিকেল, আর একটা কি, আর একটা হলো তোমার ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং তো অনেকে মেডিকেলে যায়, অনেকে ইঞ্জিনিয়ারিং এ যায়, আবার অনেকে কি দুইটাই না যে ইউনিভার্সিটিতে যায়। তো এখানে একটা কথা আছে, তুমি যখন মেডিকেলে যাবা, মেডিকেলে মূলত তোমার এই যে বায়োলজির উপরে ফোকাস করে তোমার পড়ালেখাটা করা লাগবে। অর্থাৎ তুমি যখন মেডিকেলে পড়বা, তখন মূলত তোমার বায়োলজির উপরে বেস করে পড়া লাগবে। আর যখন তুমি ইঞ্জিনিয়ারিং এ যাবে, তোমার বিভিন্ন টেকনোলজি প্রযুক্তি এইগুলার উপরে পড়া লাগবে, ম্যাথ ফিজিক্স এইগুলা ইউজ করে বিভিন্ন প্রযুক্তি তৈরি করে ওই রিলেটেড জিনিসপত্রের উপরে পড়া লাগবে। বাট একটা টপিক আছে, মানে এখন তুমি যখন এই ইউনিভার্সিটি উঠবে, ওখানে বিভিন্ন সাবজেক্ট আছে। কোন সাবজেক্ট তোমার বায়োলজির উপরে বেস করে তৈরি করা হয়, মানে এটার বেস হলো বায়োলজি। এরকম একটা সাবজেক্ট তোমাদেরকে বলি মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি। এই যে সাবজেক্ট গুলো, এই সাবজেক্ট গুলো কিন্তু মূলত তোমার বায়োলজি বেস সাবজেক্ট। মানে এই সাবজেক্ট গুলা তোমার হলো মানে বায়োলজির উপরে বেস করে তৈরি, মানে এদের হলো মূল যে বেস ওটা হলো বায়োলজি। দেন ওইটা থেকে বিভিন্ন মানে কি বলবো শাখা প্রশাখা বেরোয়, একটা সেক্টর তৈরি হয়েছে, আরেকটা সেক্টর তৈরি হয়েছে, বিভিন্ন বিভিন্ন সেক্টর, একটা সেক্টর মাইক্রোবায়োলজি, একটা সেক্টর বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, আরেকটা সেক্টর হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এরকম বিভিন্ন সেক্টর বের হয়েছে। দেন তোমার ইঞ্জিনিয়ারিং এর উপরে বেস করে অর্থাৎ তোমার ম্যাথ আর ফিজিক্স এর মানে বেসিকটাকে ইউজ করে তোমার বিভিন্ন সেক্টর বের হয়েছে। যেমন তোমার ট্রিপলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে হলো তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং, এরকম বিভিন্ন সাবজেক্ট বের হয়েছে। বাট একটা সাবজেক্ট আছে, যেই সাবজেক্টটা কি, তোমার যেই সাবজেক্টটার জন্য তোমার বায়োলজির বেসিকও লাগবে, তোমার ম্যাথ ফিজিক্স এর বেসিকও লাগবে, এরকম কিছু সাবজেক্ট আছে। তার ভিতরে একটা মানে ওই সাবজেক্টে মানে ওই সাবজেক্ট আছে। তো ওইরকম একটা সাবজেক্টের একটা টপিক হলো তোমার জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি বুঝতেই পারছো, এখানে জীব ওয়ার্ডটা আছে, দেন তার মানে কি এটা হলো তোমার বায়োলজির সাথে একটা সম্পর্ক আছে। দেন প্রযুক্তি আছে, তার মানে কি এটা অবশ্যই তোমার হলো ম্যাথ ফিজিক্স এইগুলোর সাথে একটা সম্পর্ক রেখে চলে। এখন দুইটাকে একসাথে করে নাম হয়েছে তোমার জীব প্রযুক্তি।
মোটামুটি তোমাদেরকে বুঝালাম যে এই অধ্যায়টা আসলে কি নিয়ে আলোচনা করি। এই অধ্যায় তোমার একত্রে, মানে এই অধ্যায়টা মূলত কি, এই অধ্যায়টা মূলত হলো আমাদের হলো তোমার কি কিসের সাথে, সরি, আমাদের এই অধ্যায়টা মূলত তোমার বায়োলজি আর আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথ ফিজিক্সের যে একটা কানেকশন আছে, ওই কানেকশনটা মূলত তোমার এই অধ্যায়টা আলোচনা করে। এই অধ্যায়টা মূলত তোমার বায়োলজি আর মানে মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এর ভিতরে একটা কানেকশন তৈরি করে দেয় বলতে কিভাবে। তো এই অধ্যায়টা মূলত তোমার আলোচনা করছে, এই অধ্যায়তে তোমার মূলত দুইটা মেইন টপিক আছে। দুইটা মেইন টপিক বলতে একটা হলো তোমার টিস্যু কালচার, আর একটা হলো হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এই এই দুইটা হলো মেইন টপিক। এই অধ্যায়ের মেইন দুইটা টপিক আছে, একটা হলো টিস্যু কালচার, একটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তো প্রথমে আসি টিস্যু কালচার। তো টিস্যু কালচার জিনিসটা কি, তো এইগুলা সম্পর্কে 9-10 হালকা পাতলা ছিল, বা তোমরা ওরকম মানে কি করে অধ্যায়গুলো অনেকে পড়েছো অনেকে পড়ো নাই, তো আমি একটু ধারণা দিয়ে দিই। তো প্রথমে আসে টিস্যু কালচার। তো টিস্যু কালচার জিনিসটা কি, টিস্যু কালচার জিনিসটা এরকম, ধরো একটা গাছ, তো কি হয় তোমার গাছ হলো, একটা গাছ থেকে মানে কি বলবো গাছ হয়, গাছে হলো তোমার ফুল হয়, ফুল থেকে ফল হয়, ফল থেকে বীজ হয়, দেন ওই বীজ থেকে নতুন আরো নতুন গাছ সৃষ্টি হয়, এমনি গাছ নিজের বংশবৃদ্ধি করতে থাকে। তো এরকম ভাবে বংশবৃদ্ধি চলতে থাকে। এখন ধরো বর্তমানে তো ধরো প্রযুক্তি মানে সেরকম অ্যাডভান্স হয়ে গেছে, তারা যে কোনো জিনিস করে ফেলতেছে। তো তখন বিজ্ঞানীদের মাথায় আসলো, তো গাছ নিজের মতো নিজের বংশবৃদ্ধি করতেছে, আমরা কেন গাছের বংশবৃদ্ধি করাইতে পারবো না। তো বিজ্ঞানীরা ওই জিনিসটাই নিয়েই গবেষণা করতে 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 এই টিস্যু কালচার জিনিসটা আবিষ্কার করছে। টিস্যু কালচার জিনিসটা কি, তুমি হলো যদি গাছের একটা ছোট একটা অংশ যদি কেটে নাও, মানে একটা ছোট একটা অংশ তুমি কেটে নিলা, কেটে নিয়ে তুমি বিভিন্ন মেকানিক্যাল মানে বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন যন্ত্র টন্ত্র এগুলা ইউজ করে তুমি ওই জিনিসটাকে তোমার আর্টিফিশিয়ালি ওই জিনিসটা দিয়ে একটা নতুন গাছ তৈরি করে, একটা না তুমি অসংখ্য অসংখ্য নতুন গাছ তৈরি করে দিলা। এ- তো এখন তুমি বুঝতেই পারতেছো যে গাছ কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা তোমার অক্সিজেন দিচ্ছে, এটা আমাদের খাবার দিচ্ছে। যদি আর্টিফিশিয়ালি যদি আমরা গাছের সংখ্যা আরো বাড়াই ফেলা দিই, তাহলে তো আমাদের আরো ভালো হবে। তো ওই জিনিসটাই হলো তোমার এই টিস্যু কালচার, মানে প্রসেসটাই এরকম যে তুমি গাছ থেকে একটা অংশ নিলা, ওই অংশটা তুমি বিভিন্ন মানে বিভিন্ন তোমার সাইন্টিফিক বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করে ওই ওই অংশ, ওই গাছের ওই ছোট অংশ থেকে তুমি অসংখ্য অসংখ্য গাছের চারা তৈরি করে ফেললা। তো ওই যেই প্রসেসে এই কাজটা করা হয় ওটাকে তোমার টিস্যু কালচার বলা হয়। অর্থাৎ গাছ থেকে একটা টিস্যু নিয়ে আমরা কালচার করে অনেক অনেক গাছ তৈরি করে ফেলতেছি। তো এই জিনিসটাই টিস্যু কালচার। তো এই টিস্যু কালচার জিনিসটা আসলে কিভাবে করা হয়, মানে কিভাবে মানে পুরো প্রসিডিউরটা এই অধ্যায়তে বলা আছে, যে তুমি টিস্যু নেওয়া থেকে শুরু করে কিভাবে অনেক চারা তৈরি হয়, এই পুরা জিনিসটা এখানে বলা আছে। প্লাস তারপরে আরো বলা আছে যে মানে বর্তমানে টিস্যু কালচার কোথায় কোথায় ইউজ করা হয়, এটা ইউজ করে আমরা কি কি লাভবান হচ্ছে, আমাদের কি কি লাভ হচ্ছে, কোথায় কোথায় লাভ হচ্ছে, এগুলো বলা হয়েছে। দেন হলো তোমার ইসে যাই, দেন আরেকটা টপিক আছে, সেটা হলো কি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এখন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এই অধ্যায়টা সম্পর্কে মানে এই টপিকটা সম্পর্কে যদি বলি, তো এটা আসলে কি, এটা আসলে হলো ধরো আগে কি করলাম, আগে হলো আমরা গাছ থেকে একটা শিশু নিয়ে অনেক গাছ তৈরি করলাম। এখন ধরো আমার মাথায় আসলো আচ্ছা আমি তো অনেক গাছ তৈরি করতেছি, তো ধরো আমি একটা টমেটো গাছ নিলাম, টমেটো গাছ নিয়ে আমি হলো টমেটো আরেকটা মানে অনেক গাছ তৈরি করতে, এতে কি হচ্ছে আমার অনেক টমেটো তৈরি হচ্ছে। বাট একটা সমস্যা হচ্ছে, ধরো আমার যেমন ফর এক্সাম্পল ধরো এই যে সামুদ্রিক যেসব এলাকা, সামুদ্রিক এলাকা, তো এইসব জায়গায় কি হয় মাটিতে প্রচুর লবণ থাকে, এই কারণে কি এখানে কিন্তু সব গাছপালা জন্মাইতে পারে না। এখন আমি অনেক টমেটো লাগাচ্ছি, বা টমেটো কি ওই যেই এলাকায় জন্মে ওই এলাকায় অনেক টমেটো হচ্ছে, বাট এই যে সামুদ্রিক এলাকা ওরা তো টমেটো পাচ্ছে না, ওই যার যে এলাকায় আছে ওই এলাকা অনেক পাচ্ছে, বাট কেউ একদমই পাচ্ছে না। তো বিজ্ঞানীদের মাথায় আসলো তো এটা নিয়েও তো কিছু একটা করা যাইতে পারে। দেন ওরা একটা মানে একটা জিনিস মানে একটা প্রসেস আবিষ্কার করলো, এতে ওরা কি করে, এরা হলো ধরো বিভিন্ন উদ্ভিদ আছে, যারা কি করে, যারা হলো তোমার এই যে সামুদ্রিক এলাকা ওই এলাকাতেও তোমার জন্মাইতে পারে। যেমন ওই যে সুন্দরী গাছ আছে, গোলপাতা গাছ আছে, এরা কিন্তু তোমার এই যে সুন্দরবনে জন্মায়, সুন্দরবনের মাটি কিন্তু পুরা লবণাক্ত, তার ভিতরেও কিন্তু এদের জন্মাইতে কোনো সমস্যা হয় না, কারণ এরা নিজেদেরকে মানে অভিযোজন করিয়ে নিজেদেরকে ওই পরিবেশের ক্যাপাবেল করে নিছে। তো এদের ভিতরে ওই পরিবেশের একটা জিন তৈরি হয়ে গেছে। এখন কি হয়, ধরো একটা সুন্দরী গাছ, এবং একটা সুন্দরী গাছ ও হলো তোমার লবণাক্ত পরিবেশে জন্মাইতে পারে। এখন ও পরবর্তীতে ও যে বংশধর তৈরি করে তারাও কিন্তু ওই লবণাক্ত পরিবেশেই জন্মাইতে পারে, ওদেরও কিন্তু কোনো সমস্যা হয় না। এখন কেন হচ্ছে, ধরো প্রথম যে সুন্দরীটা সে কোনো রকমে অনেক কষ্ট করে শিখে গেছিল যে কিভাবে আমি এখানে বাঁচতে পারবো, বাট পরবর্তী গুলা তো জন্ম থেকেই পারতেছে। তার মানে কি ওর ভিতরে একটা জিন তৈরি হয়ে গেছে, ওর ভিতরে একটা জিন তৈরি হয়ে গেছে। তো ওই জিনটার কারণে হলো ও হলো ওই মানে ওই ওর পরবর্তী বংশধর যারা হচ্ছে তারা হলো ওই লবণাক্ত পরিবেশে তোমার হলো ওই লবণাক্ত পরিবেশে ওরা হলো মানে সার্ভাইভ করতে পারছে। এখন জিনিসটা এরকম, ধরো এখন টমেটো গাছের মধ্যে ওই জিনটা নাই,
একটা টমেটো গাছের মধ্যে ওই জিনটা নাই, এর কারণে টমেটো গাছ ওই পরিবেশে সার্ভাইভ করতে পারে না। এবং বিজ্ঞানীদের মাথায় আসলে আমি যদি ওই সুন্দরী গাছ থেকে যদি ওই জিনটা কালেক্ট করে কোনোভাবে যদি আমার টমেটো গাছের মধ্যে ঢুকাই দিতে পারি, তাইলেই আমার ওই টমেটো গাছটা কি হবে, আমার ওই টমেটো গাছটা ওই লবণাক্ত পরিবেশে জন্মাইতে পারে। শুধু যে ও জন্মাইতে পারবে এমন না, ওর পরবর্তী বংশধরে ওই জুনটা সাপ্লাই দিবে, দেন এরকম সাপ্লাই দিতে দিতে তোমার টমেটো একদম ওই লবণাক্ত পরিবেশে জন্মাবে, এবং লবণাক্ত ওই মানে ওই এলাকার যেসব মানুষজন আছে ওদের আর টমেটোর ঘাটতি থাকবে না। তো ওইভাবেই ওরা ভেবে চিন্তে ওই একটা প্রসেস, মানে একটা প্রসেস, এরকম একটা প্রসেস করছে। তো ওই প্রসেসটাই হলো তোমার হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে কি হয়, একটা জিন আলাদা করে একটা উদ্ভিদে দেওয়া হয় বা প্রাণীতেও দেওয়া হয়, দিয়ে মানে বিভিন্ন প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে দিয়ে তোমার ওই মানে একটা জিনিস যেখানে হয় না ওইখানে ওইটা হয়। তো এইখানে ওই এই অধ্যায়তে তোমার সেকেন্ড টপিক হলো এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তো এটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন কি কি আলোচনা করা হয়েছে একটু বলি। কিভাবে তুমি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা করবা, এখন এই প্রযুক্তি মানে এই প্রযুক্তিটা কিভাবে করানো হয়, তো ওই পুরো প্রসেস একদম আলোচনা করা হয়েছে। যে একটা মানে একটা জায়গা থেকে জিন কালেক্ট করে আরেক জায়গাটা দিয়ে দেন হলো ওই জায়গাটায় কিভাবে বসাবো, বসায় ওই নতুন চারা তৈরি করব, কিভাবে ওটার সংখ্যা বৃদ্ধি করবো, এইগুলো একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সব ডিটেলসে বলা আছে। তো এটা শুধু যে উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য এমন নাই, এটা ইউজ করে তোমার বিভিন্ন জিনিস তৈরি করা হয়। যেমন আমাদের আরেকটা এক্সাম্পল দিই, ইনসুলিন অনেকে চিনো, ইনসুলিন ধরো যাদের বাসায় তোমার ডায়াবেটিক্স এর রোগী আছে তারা আরো ভালোভাবে চিনবা। তো ইনসুলিন কি, ইনসুলিন হলো একটা হরমোন, তোমাদেরকে একটু আগে বলছিলাম এনজাইম আর হরমোন, তো এটা ওয়ান কাইন্ড অফ প্রোটিন। তো এই ইনসুলিন হরমোনের কাজ কি, ধরো আমাদের বডিতে গ্লুকোজের পরিমাণ যদি অনেক বেশি বেড়ে যায়, তো এই ইনসুলিন হরমোন কি করে, এটা হলো তোমার এই গ্লুকোজকে ভেঙে শক্তি তৈরি করে আমাদের মানে বডিতে, অর্থাৎ আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় দেয়। কারণ রক্তে তোমার গ্লুকোজের পরিমাণ অনেক বেশি বেড়ে গেলে আমাদের বডিতে অনেক সমস্যা দেখা যায়। আর ডায়াবেটিক্স মূলত তোমার ওই আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ মানে যদি বেড়ে যায়, দেন আমাদের এই ডায়াবেটিক্স রোগটা দেখা যায়। তো গ্লুকোজ কম থাকলে ডায়াবেটিক্স হবে না। তো এই মূলত আমাদের বডিতে তোমার কি বলবো, আমাদের বডিতে তোমার জন্ম থেকেই ইনসুলিনটা তোমার খরিত হয়। আমাদের বডিতে একটা অর্গ্যান আছে, এটাকে অগ্ন্যাশয় বলে। তো এই অগ্ন্যাশয় মূলত তোমার এই ইনসুলিন হরমোনটা ক্ষরণ করে। তো যারা ধরো মানে নর্মাল, তাদের বডিতে একটা নির্ধারিত পরিমাণে তোমার ইনসুলিন খরিত হয়ে তার রক্তে মানে বেড়ে যাওয়া গ্লুকোজটা তোমার ভেঙে হলো তোমার হলো শক্তি তৈরি হয়ে যায়, দেন রক্তে গ্লুকোজ কম থাকে, তারা একদম স্বাভাবিক নর্মাল থাকে। বাট কিছু কিছু মানুষের হলো তোমার হলো এরা বংশগত কারণে হইতে পারে বা বিভিন্ন পরিবেশের বিভিন্ন প্রভাবের কারণে কি হয়, এই যে অগ্ন্যাশয় থেকে যে ইনসুলিন ক্ষরণটা আছে এটা কমে যায়। মানে যতটুকু হওয়ার কথা ততটুকু হয় না, বা মানে একেবারেই হয় না। তো তাদের ক্ষেত্রে কি হয়, তোমার রক্তে গ্লুকোজ ঠিকই বেড়ে যায়, বাট ওটা ভাঙার জন্য আর ইনসুলিন তৈরি হয় না। এই কারণে কি হয়, তাদের রক্তে গ্লুকোজ অনেক বেশি বেড়ে যায়, এই কারণে তাদের ডায়াবেটিক্স হয়। এই জন্য দেখবা যে ডায়াবেটিক্স রোগীরা তোমার মিষ্টি খাইতে পারে না, বা ওদের অনেক হাঁটা চলা করা লাগে। এই হাঁটা চলা করলে কি হয়, তোমার এই রক্তের গ্লুকোজটা মানে ওই বডির ইসের কারণে ভেঙে যেয়ে মানে একটু গ্লুকোজ কমে যায়। আর এছাড়াও তারা চিকিৎসা হিসেবে কি করে, চিকিৎসা হিসেবে তোমার আর্টিফিশিয়ালি মানে ওষুধ হিসেবে তোমার ইনসুলিন নেয়। দেখবে ওরা হলো তোমার ইনজেকশন দিয়ে বডিতেই হলো ইনসুলিন পুশ করে। এটা হলো তোমার বাজারে পাওয়া যায়, বাজারে ইনসুলিন পাওয়া যায়, ওটা পুশ করে। এখন কথা হলো যে ইনসুলিন তো আমাদের বডিতে খরিত হচ্ছে, অগ্ন্যাশয় তৈরি করতেছে, তাহলে এই ইনসুলিনটা তোমার বাজারে কিভাবে আসলো? তো বাজারে আসলো তোমার এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির দৌলতে। তো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির দৌলতে কিভাবে আসলো ওটা একটু বলি। যে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির এরা কি করছে, বিজ্ঞানীদের মাথায় এসে তো গাছ দিয়ে তো অনেক কিছু করলাম, এখন মানুষের জন্য করি, কারণ গাছের তো হচ্ছে, মানুষের জন্য একটু বড় কিছু করি। তো তখন তারা মাথায় কি আনলো, তারা হলো তোমার হলো মানুষের বডি থেকে, ধরো মানুষের হলো যেই মানে উম, কি বলে, মানুষের বডি থেকে তোমার যেই জিনের কারণে, মানুষের বডির যেই জিনের কারণে তোমার মূলত এই যে ইনসুলিনটা তৈরি হয়, মানে বডির যেই জিনে, মূলত আমাদের বডিতে সবকিছু জিন নিয়ন্ত্রণ করে। আমি আমার বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে, এটাও জিন নিয়ন্ত্রণ করবে। আমি লম্বা হচ্ছি, এটাও জিন নিয়ন্ত্রণ করবে। আমি সাদা হচ্ছি, এটাও জিন নিয়ন্ত্রণ করবে। আমার মাথায় চুল থাকবে কি থাকবে না, এটাও জিন নিয়ন্ত্রণ করবে। সবকিছুই কোনো না কোনো জিন নিয়ন্ত্রণ করে। তো বিজ্ঞানীরা প্রথমে ডিটেক্ট করলো যে কোথায় ওই জিনটা আছে, মানে মূলত জিন কোথায় থাকে, তোমার নিউক্লিয়াসের ক্রোমোজোমের ভিতরে থাকে। তো ওই ক্রোমোজোম নিয়ে এরা বসে হলো ওই জিনটা ডিটেক্ট করলো। ডিটেক্ট করার পরে ওরা মূলত অবস্থানটা বের করে ফেলা দিল। তো বের করে ওইখান থেকে ওই যেখানে এই জিনটা আছে ওইখান থেকে জিনটা কালেক্ট করে নিয়ে আসলো। নিয়ে আসে দেন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ইউজ করে ওটা মানুষের বডি থেকে আলাদা করে তোমার হলো একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার নাম হলো ইকলি ব্যাকটেরিয়া। ইকলি ব্যাকটেরিয়া তো অনেকে শুনছো, ইকলি বা ইসেরিশিয়া কলি বলা হয়। ওরা কি করলো, এই জিনটা ওই ইসেরিশিয়া কলির হলো দেহের ভিতরে বসায় দিল। ওদের মানে ওদের যে ডিএনএ আছে, ওদের ডিএনএ এর ভিতরে ওই ইটা বসায় দিল, ওই জিনটা দিয়ে দিল। জিনটা দেওয়ার পরে তোমরা অনেকেই মানে এটা মানে নর্মালি জানার কথা যে ব্যাকটেরিয়া কিন্তু ওদের বংশবৃদ্ধি অনেক দ্রুত করে এবং অনেক বেশি। ধরো মানুষ কি হয়, 9 মাস ধরে মানে পেটে ধরে দেন একটা বাচ্চা হয়,
দেন সবকিছু করে মানে একটা মানুষ দুই থেকে মানে তুমি যদি নর্মালি দেখো 2 থেকে 3টার বেশি বাচ্চা তেমন একটা নেয় না। বাট ব্যাকটেরিয়া কি করে, ব্যাকটেরিয়া তোমার ধরো মানে মিনিটে মিনিটে তোমার হাজার লক্ষটা বংশধর তৈরি করে আলাদা। আর ওদের টাইমও লাগে না। মানুষের 9 মাস লাগতেছে, ওরা 2-3 মিনিটে একদম হাজার লক্ষ তৈরি করে ফেলা দিচ্ছে। তো ওরা ইকলির ভিতরে ওই জিনিসটা ঢুকায় দেয়, মানে ওই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ইউজ করে। দেন ইকলি কি করে, ইকলি হলো তোমার বংশ বৃদ্ধি করতে থাকে, ওর বংশ বাড়াইতে থাকে। ওর বংশ বাড়াইতে গেলে ওর যেই বংশগুলা আসে ওই সব বংশধরের ভিতরে ওই জিনটা থাকে। তো ওর একটা জিন দ্বারাই ওই ওই বিজ্ঞানীরা অনেক দিন তৈরি করে ফেলতেছে। দেন কি করে, তো ওই জিনের কারণে ওই মানে মানুষ তো কি হয়েছে, মানুষের অগ্নাশয় ইনসুলিন কেন তৈরি করতে, কিভাবে তৈরি করতেছিল, ওই ওই জিনটা ছিল, ওই জিনের কারণে তৈরি করতেছিল। তো ওরাও সেম কাজ করে, যেহেতু ওদের ভিতরে ওই জিনটা আছে, ওই ব্যাকটেরিয়া কি করে, এখন সব ব্যাকটেরিয়া পারে না, বিজ্ঞানীরা রিসার্চ করে করে এই ইকলি ব্যাকটেরিয়াটাই বের করছে যারা এই কাজ পারে। তো ওরা কি করে, ওরা ওই জিনের কারণে ও মানে যে যার ভিতরে ঢুকাইছিল, ওর যে বংশধর সৃষ্টি হয়েছিল, ওরা সবাই কি করে, ওরা সবাই হলো তোমার হলো ইনসুলিনটা তৈরি করে। মানে ওরা সবাই কি করে, ওই ইকলি ব্যাকটেরিয়া যে ইনসুলিনটা মানুষের অগ্নাশয় তৈরি করতেছে, ওরা তোমার ইকলি ব্যাকটেরিয়া তৈরি করতে থাকে। তো ইকলি তৈরি করতে থাকে, দেন বিজ্ঞানীরা কি করে, ওদের বডি থেকে ওই জিনিসটা আলাদা করে নেয়। আলাদা করে নিয়ে দেন ওরা একটু প্রসেসিং করে দেন বাজারে দিয়ে দেয়। তো বাজার থেকে ওই যে ইনসুলিন যারা ডায়াবেটিক্স রোগী তারা এখান থেকে নেয়। তো এটা হলো তোমার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। বুঝতে পারতেছো যে যে প্রযুক্তিটা কত ইম্পর্টেন্ট। তো তুমি যখন এই অধ্যায়টা পড়বা তখন তখন তোমার এই যে রিকম্বিনেন্ট ডিএনএ যে প্রযুক্তিটা আছে, ওই প্রযুক্তি সম্পর্কে তোমার একটা বিস্তর আলোচনা আছে, যে কিভাবে, যে আমি প্রসেস বললাম, এই প্রসেসটা পুরো বলা আছে। দেন এটার উপকারিতা আছে, অপকারিতা আছে, এটা কিভাবে হচ্ছে, এটা মানে কোথায় কোথায় দেখা যাচ্ছে, এটা দ্বারা শুধু যে ইনসুলিন তৈরি করা হয় এরকম না, আরো কিছু জিনিস, ইন্টারফেরন, তারপরে হলো তোমার ইপিও, এরকম বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে। তো বলা আছে যে এইগুলা তৈরি করা হচ্ছে, কিভাবে তৈরি করা হচ্ছে, এগুলা কি কি কাজে লাগতেছে, এরকম কিছু বলা আছে। এবং লাস্টে হলো তোমার ওই মানে দ্বীপ প্রযুক্তি সম্পর্কে হালকা পাতলা ওই বলা আছে, এটা সুবিধা অসুবিধা এরকম হালকা পাতলা বলা আছে। এই হলো মূলত তোমার হলো 11 নম্বর অধ্যায় জীব প্রযুক্তি। তো তাইলে তোমরা বুঝতেই পারছো যে এই অধ্যায়টাও কিন্তু মূলত তোমার উদ্ভিদ বিজ্ঞানের সাথে কোনো মিল নাই, এটা সম্পূর্ণ অন্য ফ্লোর একটা অধ্যায়। তো এইখানে আমি 1 2 3 4 এই 5টা অধ্যায়ের নাম কেন লিখছি, এই 5টা অধ্যায়ের নাম লিখছি কারণ এই 5টা অধ্যায় তোমার উদ্ভিদ বিজ্ঞানের ভিতরে থাকলেও, কারণ যারা একদম বিগিনার তাদের মনে হয় যে আমি উদ্ভিদ বিজ্ঞান বইটা পড়তেছি, তার মানে এখানে যা পাবো সবই উদ্ভিদ। আসলে না, এখানে তুমি এই যে এই প্রথম 5টা মানে এই 5টা অধ্যায় 1 2 3 4 আর 11, এই 5টা অধ্যায় আসলে তোমার উদ্ভিদের সাথে ওরকম কোনো কানেকশন নাই, এরা স্বতন্ত্র টাইপের অধ্যায়। স্বতন্ত্র টাইপের অধ্যায় বলতে তুমি যখন হলো মানে 11 12 ক্রস করে যখন ইউনিভার্সিটিতে যাবা, ইউনিভার্সিটিতে গেলে তুমি এই প্রতিটা অধ্যায়ের উপরে একটা সাবজেক্ট পাবো। যেমন এই যে অণুজীবের উপরে মাইক্রোবায়োলজি আছে, এই কোষ রসায়নের উপরে সেল কেমিস্ট্রি আছে, এই হলো তোমার হলো এই জীব প্রযুক্তির উপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, এরকম বিভিন্ন সাবজেক্টই আছে এই এক একটা অধ্যায়ের উপরে। তো ওইগুলাকে মূলত তোমার উদ্ভিদ বিজ্ঞানে ঢুকানো হয়েছে, বাট এগুলো মূলত তোমার এই বোটানি মানে একদম পিওর বোটানির ভিতরে এরা পড়ে না, এরা পুরোই আলাদা একটা মানে আলাদা একটা অংশ বা আলাদা একটা পার্ট। এই হলো কথা। তো মোটামুটি আমি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এই 5টা অধ্যায় উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে থাকলে এটা আসলে তোমার উদ্ভিদ বিজ্ঞান থেকে সম্পূর্ণ আলাদা স্বতন্ত্র 5টা অধ্যায়। গেল। তো তোমাদের এই বোটানি ফার্স্ট পেপারে এই ভিডিওটা মানে আমি মানে এই ভিডিওতে তো মোটামুটি তোমাদের বোটানি 12টা অধ্যায় সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা দিয়েছি, একদম A to Z, মানে যা আছে সবই ধারণা, মানে এই ভিডিও মানে এই যে আমি ভিডিওটা বানাইছিলাম ওর ভিতরে সব ধারণা ছিল। আমি প্রথমে ভাবছিলাম মনে হয় প্রতিটা অধ্যায় সম্পর্কে একটু বললে ভিডিওটা অত বেশি লেন্দি হবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে ভিডিওটা শেষ হয়ে যাবে। বাট ভিডিওটা তোমার 2 ঘন্টা ক্রস হয়ে গেছে, তো আমি ওই হিসাবেই ভিডিওটা রাখছিলাম, রেখে ওটা আপলোড করতেছিলাম, বাট আপলোড করতে একটু সমস্যা হচ্ছে। এই কারণে আমি ভিডিওটা তোমার 2টা পার্টে ভাগ করে দিছি, কারণ ওই মানে 2টা পার্ট একসাথে মানে 2 ঘন্টার ওই ভিডিওটা একটু আপলোড করতে আমার একটু প্রবলেম হচ্ছে। এই জন্য কি হলো যে আমি মানে এই বোটানি ভিডিওটা তোমার মানে এই ভিডিওতে যতটুকু তোমরা দেখলা বাকিটুকু এই যে আমি পার্ট 2 আর একটা ভিডিও এর পরে মানে আপলোড দিব, মানে পার্ট 2 ভিডিওতে তোমরা এই বাকি যেটুকু বাদ আছে ওইটুকু তোমরা পার্ট 2 ভিডিওতে পেয়ে যাবা। আর হলো পার্ট 1টাই যে এখান থেকে কাভার মানে এখানে যতটুকু পড়ানো হয়েছে তার মানে যতটুকু বাকি আছে ওটুকু তোমরা অতটুকু তোমরা পার্ট 2 ভিডিওতে পার্ট 2 ভিডিওতে মানে পেয়ে যাবা। তো পার্ট 1 ভিডিও এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।